আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আজকে 21 তারিখ। আমরা যারা কানাডা, আমেরিকা এই জায়গাগুলোতে আছি তাদের জন্য আমাদের 21 তারিখ, ঢাকাতে আজকে এখন এই সময়টাতে 21 তারিখ রাত, আর দুদিন পরেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে মানুষের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, শোষক, শোষিত, এই বিষয়গুলো বাংলাদেশ আওয়ামী লীগের কথা যখন মাথায় আসে তখন এই বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসে। এবং শেখ হাসিনা, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের আম, প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং উত্তর সাফল্য কামনা করি এই রাজনৈতিক দলটির। এবং আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে যে আওয়ামী লীগের রাজনৈতিক ধারাবাহিকতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি ভূমিকা আর বেশি বাড়াচ্ছি না। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন যারা একদম শুরু থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ দিয়ে তাদের রাজনৈতিক জীবন শুরু এবং পরবর্তীতে তারা মুক্তিযুদ্ধে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই সেরকম কিছু মানুষকে আমি নিয়ে এসেছি এবং আপনাদের সবার পরিচিত ডক্টর নুরুন নবী। তিনি একজন আজীবন মুক্তিযোদ্ধা। 71-এ উনি মুক্তিযুদ্ধ করেছেন। তার আগে উনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে, 69-এর গণঅভ্যুত্থান থেকে ধরে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে টিল টুডে, 5ই আগস্টের আগে এবং পর থেকে ওনার সংগ্রাম চলছে। নুরুন নবী ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের ভাই। তিনিও একজন মুক্তিযোদ্ধা, তিনিও একজন আওয়ামী লীগের সেই সময়কার 71-এর আগে থেকে তিনি ছাত্রলীগ করেন। তিনি শেখ কামালের বন্ধু। আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল। তিনি একজন খেলোয়াড় ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, তার বন্ধু ওমর সেলিম শের ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। ধন্যবাদ লোপা, এবং ধন্যবাদ আজকের দৃষ্টিকোণের দর্শক বৃন্দদেরকে যারা দেখছেন বা পরে দেখবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আওয়াল। তিনিও ছাত্র রাজনীতি, তার হাতে খড়ি হয়েছে ছাত্রলীগের রাজনীতি দিয়ে। তারপরে দীর্ঘ ধারাবাহিকতায় তিনি সমস্ত আন্দোলন সংগ্রামে তার একটা বলিষ্ঠ ভূমিকা। তিনি একজন শিক্ষাবিদ, সাবেক ভাইস চ্যান্সেলর তিনি, এবং তার পুরোটা সময় আসলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এই রাজনীতিটার মধ্য দিয়েই তিনি নিজেকে গড়েছেন এবং বহু ছাত্রছাত্রী তার হাত দিয়ে বেরিয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি ছাত্র এবং তরুণ সমাজ তৈরি করার একজন কারিগর। ডক্টর আব্দুল আওয়াল, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ লোপা এবং দর্শক বৃন্দকে। বন্ধুরা, আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন না, আজকে 2 বছরের মতো হতে চললো আমাদের দৃষ্টিকোণ একাত্তর। এই যে মানুষগুলো আছেন এরা সবাই কিন্তু আমাদের এই দৃষ্টিকোণ একাত্তরের পরিবারের এক সদস্য। তো আমরা আসলেই দৃষ্টিকোণ একাত্তর, একাত্তর মানে 1971। এটা জাস্ট আপনার মনে হলো যে আমাদের দর্শকদের জানা দরকার। ওনারা তিনজনে আমাদের দৃষ্টিকোণ একাত্তরের সাথে যুক্ত আছেন। নবী ভাই, আমি আপনার কাছ থেকে আওয়ামী লীগের প্রেক্ষাপটটা একটু জানতে চাই। আরেকটা বিষয় জানতে চাই যে 23শে জুন 1949 সনে যখন আওয়ামী লীগ তৈরি হয় তখন আওয়ামী মুসলিম লীগ ছিল। তারপরে সেটা কিন্তু 2000 না, হ্যাঁ, রোজ গার্ডেনে। তারপরে সেটাকে 55-তে মুসলিমটা বাদ দিয়ে আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক রাজনীতির দিকে চলা শুরু করলো, যেটার মূল কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যদি এই জায়গাটুকুন একটু, আবার মানুষের মধ্যে একটা ধারণা আছে যে মুসলিম লীগ আওয়ামী লীগ একটা ব্লেন্ড করে ফেলার, তা আপনি যদি এই জায়গাটা একটু বলেন। ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য, আমন্ত্রণ করার জন্য। এবং আমার সঙ্গে রয়েছেন আওয়াল ভাই এবং সেলিম ভাই, আমি বিজ্ঞ আলোচক, আমার বন্ধু মানুষ। তা আমি প্রথমেই সেই আজ থেকে 77 বছর আগে আওয়ামী লীগের সেই 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে আপনি যে বিষয়টা উল্লেখ করলেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ হিসাবে, সেটা কিছুদিন পরে
মুসলিম শব্দটা বাদ দেওয়া হলো কেন? এর অর্থটা হলো, এবং এর পরে বহুবার আওয়ামী লীগ করেছে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আওয়ামী লীগ পরিবর্তিত হয়েছে, তাদের নাম, আদর্শ, উদ্দেশ্য, ডাইনামিক্স চেঞ্জ হয়েছে। কারণ আওয়ামী লীগ একটা স্ট্যাটিক দল নয়। এখন এই এই প্রসঙ্গটা আমি এই জন্য টানছি যে এখন অনেকেই বলছে এই যে 2 বছর যাবত যে ইতিহাস বাংলাদেশে ঘটলো, আওয়ামী লীগের পরিবর্তন কেন হচ্ছে না। তাদেরকে আমি আশ্বাস দিতে চাই যে আওয়ামী লীগ সেই শুরুর থেকেই জাতীয় স্বার্থে তারা তাদের নাম, নীতি, কর্মসূচি পরিবর্তন করেছে, যেটা জনগণের জন্য উপযোগী। এই বর্তমান ক্রাইসিসেও আওয়ামী লীগ সেটা করবে। তো আমরা এখন যেহেতু আমরা আলোচনা করছি ৭৭তম জন্মবার্ষিকী আওয়ামী লীগের, আমি একটু ইতিহাস বলতে চাই। আওয়ামী লীগের সাথে আমার পরিচয়, অর্থাৎ খুব ছোটবেলায় আওয়ামী লীগের নাম শুনেছি, সেটা হলো 1954 সনে যখন যুক্তফ্রন্টের নির্বাচন হয়। তখন আমাদের এলাকার ক্যান্ডিডেট ছিলেন কৃষক নেতা, আর আসলে উনি ছিলেন কমিউনিস্ট, কিন্তু তো সেই সময় বাংলাদেশে পাকিস্তানে কমিউনিজমে বা কমিউনিস্ট পার্টি অ্যালাউ ছিল না, তো তিনি কৃষক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি 54-এর নির্বাচনে নির্বাচিত হয়ে ইলেকশন করেন। আমার বাবা ছিলেন সেই হাতেম আলী খানের রাইট হ্যান্ড ম্যান। তো সেই সময় ক্যাম্পেইনের সাথে যেসব মিছিল, মিটিং, আমার এখনো মনে আছে, যখন মহিলারা ভোট দিতে যায়, আমাদের গ্রামের পাশেই একটা বাজার ছিল, সেটার নাম পাকিস্তান বাজার। সেইখানে আমাদের এরিয়া অথবা সেই সময় মহিলারা এত রক্ষণশীল ছিল যে আমাদের গ্রামের থেকে 1 মাইল দূরে ভোট কেন্দ্রে যাওয়ার পথে 20-25 জন মহিলা দুই পাশে সারি ধরে তাদের পর্দা মেনটেন করা হয়েছিল। সেটা আমার এখনো মনে আছে এবং হাসি পায় যে আমাদের সোসাইটিতে কত পরিবর্তন হয়েছে। তো যাই হোক, যে কথাটি বলছিলাম, সেই 54 থেকে আওয়ামী লীগের ইতিহাস এর সাথে আমি একটু পরিচিত। যখন বড় হই তখন আরও অনেক কিছু জানতে পারি। তো আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলেই, আওয়ামী লীগের ইতিহাস যেভাবে পরিবর্তিত হয়েছে, সামনের দিকে এগিয়ে গেছে, ঠিক তেমনি আওয়ামী লীগের এক নেতা শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন মৌলানা ভাসানী সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন, এবং সেক্রেটারি ছিল টাঙ্গাইলের আরেক কৃতি সন্তান, সে হলো শামসুল হক। তা পরবর্তীতে জেনেছি যে তার মতো ব্রিলিয়েন্ট, মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশে ছিল কিনা সেটা বোধহয় বিরলই বলা যেতে পারে। যেমন ভালো ইংরেজি বলতে পারতেন, ভালো ইংরেজি লিখতে পারতেন, এবং তিনি একজন ভালো সংগঠক ছিলেন। তিনি করটিয়ার যে জমিদার, 54-এর ইলেকশনে আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে সেখানে তিনি ইলেকশন করেন, এবং করটিয়ার জমিদার তো সেই সময় সমাজে খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল। তারা তখন করটিয়াতে সাদাত কলেজ প্রতিষ্ঠা করেছে। এই শামসুল হক তাকে হারিয়েছিলেন। তিনি ভালো সংগঠক ছিলেন, কিন্তু মানসিক এক রোগে আক্রান্ত হয়ে তিনি নিরুদ্দেশ হন। তো সেই সময় মৌলানা ভাসানী যখন প্রেসিডেন্ট আওয়ামী মুসলিম লীগের, তখন শামসুল হক ছিলেন সেক্রেটারি, আর দুজন ছিলেন জয়েন্ট সেক্রেটারি। একজন ছিলেন শেখ মুজিবুর রহমান, আর একজন খন্দকার মোস্তাক আহমেদ। এবং বঙ্গবন্ধু যে সাংগঠনিক ক্ষমতা ছিল, সেই ক্ষমতাতেই তিনি যেমন আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, নিজের নেতৃত্বেও তিনি সুপ্রতিষ্ঠা করেছিলেন। একটা এক্সাম্পল দেই, কাকমারি সম্মেলনে আওয়ামী লীগের যখন সম্মেলন হয়, খুব সম্ভবত সেখানেই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। তো আওয়ামী লীগ যে একটা প্রোগ্রেসিভ দল, সেই সব 55-এর থেকেই 54-এর থেকেই সেটা তাদের দলীয় কর্মসূচিতে প্রমাণ করেছেন। এবং আওয়ামী লীগ সেই সময় ছিল, যেহেতু কমিউনিস্ট পার্টি বামপন্থীদের নিষিদ্ধ ছিল, সমস্ত বিরোধী দলের যে কি বলে ওইটাকে, জাতীয়তাবাদী, বামপন্থী, কমিউনিস্ট, সবারই একটা প্ল্যাটফর্ম ছিল, আওয়ামী মুসলিম লীগ, তারপরে হলো আওয়ামী লীগ।
তো যে যে সাংগঠনিক যে কথাটি বলছিলাম, যখন শামসুল্লাহ নির্দিষ্ট হলেন তখন বঙ্গবন্ধু আওয়ামী লীগের সেক্রেটারি হলেন, এবং সেক্রেটারি হওয়ার পরে তার সাংগঠনিক ক্ষমতায় অনেক, ওনার আত্মজীবনী, যে অসমাপ্ত আত্মজীবনী, সেখানে অনেক ছোটখাটো ঘটনা আছে যে কিভাবে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। যেমন একবার জামালপুরে বা উত্তরবঙ্গের দিকে একটা মিটিং ছিল, তো তখন বঙ্গবন্ধু পার্টির সেক্রেটারি, তখন বঙ্গবন্ধু হন নাই, শেখ মুজিবের হাতে টাকা পয়সা নেই, তিনজন যা যাবেন কেন্দ্রীয় নেতা, তাদের টিকিট কাটার পয়সা নেই। এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে আমি পড়েছি। তিনি একজনের টিকিট কাটার পয়সা ছিল, সেটা দিয়ে মৌলানা ভাসানীর টিকিট কাটলেন, আর বাকি শেখ মুজিবুর রহমান এবং আরও একজন, নামটা ভুলে গেছি, তারা বিনা টিকেটে সেই গন্তব্যস্থানে পৌঁছলেন। এইভাবে আওয়ামী লীগকে তারা প্রতিষ্ঠা করেছিল, কারণ সরকারের রোশানলে পড়বে এই জন্য কোনো বিজেপি টাকা দিত না। তারপরে মৌলানা ভাসানী একবার বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বললেন যে নারায়ণগঞ্জে একটা মিটিং করতে হবে, তুমি সেখানে গিয়ে মিটিংটা করে আসো, সাংগঠনিক মিটিং। তাকে কিছু পয়সা দিল, যাতায়াতের খরচ। শেখ মুজিবুর রহমান নারায়ণগঞ্জে গিয়ে সেটাই মিটিং করলেন, ফিরে এসে ওই টাকাটা মৌলানা ভাসানীর কাছে ফেরত দিলেন। তো মৌলানা বলল, মুজিব তুমি ফেরত দিচ্ছ কেন, তুমি নারায়ণগঞ্জে যাও নাই? বললেন, আমি গিয়েছি, মিটিংও করেছি, কিন্তু আমি সাইকেলে গিয়েছিলাম। ঢাকা থেকে নারায়ণগঞ্জে তিনি সাইকেলে গিয়েছেন। কত মাইল, বোধহয় 20-25 মাইল হবে, হয়তো আমার ঠিক জানা নাই। তো এইভাবে শেখ মুজিব আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। তারপরে যখন এইভাবে শেখ মুজিবের সাংগঠনিক ক্ষমতা, দক্ষতার বলে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত হচ্ছিল, তার লিডারশিপ প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন এই বামপন্থীরা, কমিউনিস্ট বামপন্থী, এরা তখন ষড়যন্ত্র করছিল শেখ মুজিবকে কিভাবে আওয়ামী লীগের থেকে সরানো যায়, কিভাবে আওয়ামী লীগকে দুর্বল করা যায়। কারণ তারা তখন প্ল্যান করছিল তারা ন্যাপ নামে সংগঠন করবে, কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হবে মনি সিংয়ের নেতৃত্বে। তো কাজেই আওয়ামী লীগ মানে নট অনলি শেখ মুজিবকে নেতৃত্ব থেকে সরানো, বাট অলসো আওয়ামী লীগকে কীভাবে দুর্বল করা যায়। তো তারা তখন চিন্তা করলো যে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এবং শেখ মুজিবের নেতৃত্ব পুরো সুপ্রতিষ্ঠিত হচ্ছে, এইটা থেকে সরানোর একমাত্র উপায়, এটা বাস্তবায়ন করার একমাত্র উপায় হলো শেখ মুজিব তখন যুক্তফ্রন্টের মন্ত্রী, আবার পার্টির সেক্রেটারি। তো তারা তখন কাকমারি সম্মেলনে প্রস্তাব দিল যে আওয়ামী লীগের কোনো নেতা দুই পদে থাকতে পারবে না। যদি সরকারে থাকে তাহলে দলের নেতৃত্বে থাকতে পারবে না, আর দলের নেতৃত্বে যদি থাকে তাহলে সরকারের নেতৃত্বে থাকতে পারবে না। তখন তারা প্রস্তাব দিল যে এই নিয়মে, মৌলানা ভাসানী তো অলরেডি সরকারের বাইরে, সে পার্টির সভাপতি। তখন তারা ভাবলো যে শেখ মুজিব একজন তরুণ নেতা, সে এই প্রস্তাব দিলে নিশ্চয়ই দলের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়ে মন্ত্রিত্বই ডাকবে। তো যখন এই প্রস্তাব উঠলো, সবাইকে অবাক করে দিয়ে শেখ মুজিব বলল, আমি দলের সাধারণ সম্পাদক থাকব, আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। তো এইভাবে শেখ মুজিব, মানে শেখ মুজিবের উত্থানের ইতিহাস এবং আওয়ামী লীগের উত্থানের ইতিহাস প্যারালাল। আপনি একজনের কথা, একটা বিষয় বলতে গেলে অন্যটাকে আপনি অবহেলা করতে পারবেন না, ওটা অটোমেটিক চলে আসবে। সেই জন্য যে আওয়ামী লীগের সেই 49-এর 23শে জুন যে প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে ধীরে ধীরে ধারাবাহিকভাবে যেভাবে আওয়ামী লীগের সুসংগঠিত হয়েছিল, সুপ্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তেমনি শেখ মুজিবের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, এইভাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ সবসময়ই পাকিস্তানের যে শাসক গোষ্ঠী, মানে পশ্চিম পাকিস্তান, আইয়ুব খান তখন দেশের ডিকটেটর, ফিল্ড মার্শাল আইয়ুব খান, তখন এই শেখ মুজিবকে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছিল। নিশ্চয়ই আওয়াল ভাই এবং সেলিম ভাই আরও ডিটেল বলবেন। তো আমি দু একটা ঘটনা বলি। যেমন
বঙ্গবন্ধু যখন প্রেক্ষাপটটা তো আমরা সবাই জানি যে কেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, যে আওয়ামী লীগ মানে 1947-এ যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, সেই আন্দোলনে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান সবাই পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা জেল খেটেছিল। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরেই দেখা গেল বৈষম্য দেখা দিল। সেটা কি, যে যারা মুসলিম লীগের আন্দোলনে, যারা পাকিস্তানের আন্দোলনে তেমন অংশগ্রহণ করেন নাই, তাদেরকে বাদ দিয়ে যারা মানে মুসলিমপন্থী, ডানপন্থী বা ইসলামপন্থী, তাদেরকে মুসলিম লীগের এবং পাকিস্তান সরকারের বিভিন্ন জায়গায় বসানো হলো, বিশেষ করে পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায়। যেমন সিলেটের, যদি আমরা ফরিদপুরের ঘটনায় বলি, ফরিদপুরে পাকিস্তানের জন্য যারা আন্দোলন করেছিল, শেখ মুজিবুর তরুণ নেতা হিসাবে অন্যতম ছিল। কিন্তু দেখা গেল ওই অঞ্চলে 1947-এর পরে দেখা গেল যে সরকারে এবং মুসলিম লীগের নেতা হতে যাচ্ছিল যারা ডানপন্থী, যারা ইসলামপন্থী এবং যারা পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেন নাই। তো এই যে স্পষ্ট বৈষম্য দেখা দিল পূর্ব পাকিস্তানের রাজনীতিতে, বিশেষ করে যে আপনি যে অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছু যদি চিন্তা করেন, দেখা গেল পূর্ব বাংলার, এক কথায় যদি আমি বলি, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানে হলো সেকেন্ড ক্লাস সিটিজেন। অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য বেড়েই চলল। এই প্রেক্ষাপটেই মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যরা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। তারপরে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আস্তে আস্তে মুসলিম শব্দ বাদ দিল। তো যখন শেখ মুজিব এটা নেতা হলেন, তখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে পাকিস্তানের কাঠামোতে পূর্ব বাংলার মানুষের স্বাধিকার অধিকার অর্জন হবে না, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক কোনো কিছুই অর্জন হবে না। তখন তিনি বুঝলেন যে আন্দোলন করে এই পূর্ব বাংলার বাঙালিদের অধিকার আদায় করতে হবে। তার জন্য তিনি প্রতিষ্ঠা করলেন ছাত্রলীগ। তারপরে ভাষা আন্দোলন হলো, সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। তারপরে যখন আইয়ুব খান দেখলো যে না, শেখ মুজিবকে আর কোনোভাবেই আটকানো যায় না, তো বঙ্গবন্ধু যে পূর্ব বাংলা সাহিত্য শাসনের জন্য আওয়ামী লীগের নেতৃত্বে যে 6 দফা দিলেন লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে, সেখানে বঙ্গবন্ধুকে বিরোধী দলের নেতারাও 6 দফা উত্থাপন করতে দেন নাই। সরকারি দল তো বিরোধিতা করছিলই। তিনি সাংবাদিক সম্মেলন করে 6 দফা দিলেন। 6 দফা দিয়ে তিনি হোটেলে এসে তার সহকর্মীদেরকে বলেছিলেন যে আমি দিলাম 6 দফা, কিন্তু এর অর্থ যে 1 দফা, এটা যেমন আমি জানি তেমনি শাসক গোষ্ঠী জানে, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী জানে। তো আমাদেরকে আন্দোলন করে এই অধিকার আদায় করতে হবে। তো ওই 6 দফা যখন বঙ্গবন্ধু আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে লাহোরে দেন, তখন কিন্তু এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল না। তিনি পূর্ব পাকিস্তানে এসে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে 6 দফা উত্থাপন করেন এবং সেটা আওয়ামী লীগ এন্ডোর্স করে, এবং যার ফলে ওইটা আওয়ামী লীগেরও সনদ হয় এবং তারপরেই হয় এটা বাঙালির মুক্তি সনদ, এই 6 দফাকে আখ্যায়িত করা হয়। এবং সেই সময়েও আওয়ামী লীগের ভিতরে আব্দুল সালাম খান এবং ইভেন তর্ক বাগিশ, তখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন মৌলানা তর্ক বাগিশ, বঙ্গবন্ধু ছিলেন সাধারণ সম্পাদক, তখনও তারাও বিরোধিতা করেছিল যে এইটা ঠিক না। কিন্তু বঙ্গবন্ধুর সাপোর্টারের সংখ্যা বেশি ছিল। 6 দফা আওয়ামী লীগের ম্যানিফেস্টো হিসেবে অ্যাপ্রুভ হয়। পরবর্তীতে মৌলানা তর্ক বাগিশ, আব্দুল সালাম খান, আতাউর রহমান খান, আতাউর রহমান পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন 54 ইলেকশনের সময়, ইলেকশনের পরে। তো এইভাবেই বঙ্গবন্ধু আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করেন। কিভাবে? বাঙালির মুক্তি সনদ 6 দফার ভিত্তিতে। তো যখন মোনায়েব খান দেখলো যে শেখ মুজিবুরের পপুলারিটি বেড়েই চলছে, আমার মনে আছে আমি তখন আনন্দমোহন কলেজের ছাত্র, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের ছাত্র, বঙ্গবন্ধু 6 দফার পক্ষে
জনমত সৃষ্টির জন্য ময়মনসিংহে আসলেন। তিনি ইউএসআইএস এর ময়মনসিংহ রোডের পাশে যে ইউএসআইএস সেন্টার ছিল তার সামনে একটু মাঠের মতো ছিল, সেখানে তিনি বক্তৃতা দিলেন। সৈয়দ নজরুল ইসলাম আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, উনি প্রিজাইড করলেন। আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুদ্দিন ভূঁইয়া রফিকুদ্দিন ভূঁইয়া ভূঁইয়া তিনি পরিচালনা করলেন। বঙ্গবন্ধু সেখানে বজ্রকণ্ঠে বক্তৃতা দিলেন। আমি এই প্রথম বঙ্গবন্ধুকে দেখলাম। তখনও তিনি বঙ্গবন্ধু হন নাই, কিন্তু বারবার বঙ্গবন্ধুর নাম আসলেই বঙ্গবন্ধুর কথা বলতেই হয়। তো যাই হোক, সেখানে তিনি বজ্রকণ্ঠে বললেন যে আইয়ুব খান সাহেব, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো বিরোধ নেই, ঝগড়া নেই। আমি 6 দফা দিয়েছি পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের জন্য। তো এইভাবে তিনি বক্তৃতা দিলেন। ফেরত গেলেন ঢাকাতে, ওইখানে অ্যারেস্ট করা হলো। কোর্টে তিনি জামিন পেলেন, পেয়ে তার অন্য জেলায় গেলেন, সেখানে 6 দফার কথা বললেন, আবার অ্যারেস্ট হলো। এইভাবে তিনি বোধহয় 3 মাসে 13 বার অ্যারেস্ট হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো যাই হোক, যখন দেখলো আইয়ুব খান মোনেম খান যে শেখ মুজিবের আওয়ামী লীগের 6 দফাকে থামানো যাচ্ছে না, শেখ মুজিবকে থামানো যাচ্ছে না, এর পক্ষে সমর্থন বেড়েই চলছে, তখন সে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, শেখ মুজিবকে হত্যা করার জন্য বা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আগরতলা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র মামলা উত্থাপন করা হয়। এগুলো লম্বা কাহিনী, আমাদের আরও 2জন বিজ্ঞ আলোচক রয়েছেন। আমি এইটুকুই বলে শেষ করব এই পর্বে। সেটা হলো যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 77 বছর আগে পূর্ব বাংলার মানুষের স্বাধিকারের জন্য। শেখ মুজিবের বঙ্গবন্ধুর সেই 6 দফার মাধ্যমেই সেই মুক্তি সনদ হিসাবে প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা বঙ্গবন্ধুর আহ্বানে আমরা 6 দফার পক্ষে কাজ করি, তোফায়েল আহমেদের নেতৃত্বে 11 দফার জন্য কাজ করি। গণ অভ্যুত্থান হয়, আইয়ুবের পতন হয়, ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন, 70-এ নির্বাচন হয়। সেখানেও আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচনে তিনি যান। যদিও মৌলানা ভাসানীর মতো তখন সার্ভাইভিং যে নেতা ছিলেন, তিনি বলেছিলেন মুজিব তুমি এই নির্বাচনে যেও না। তিনি বলেছিলেন না, আমি নির্বাচনে যেতে হবে, প্রমাণ করতে হবে যে পূর্ব বাংলার নেতাকে কোন দল পূর্ব বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে। সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেন। 70-এর নির্বাচনে তিনি পাকিস্তানের অ্যাসেম্বলিতে অলমোস্ট 99% সিট পেলেন এবং পাকিস্তানের জাতীয় পরিষদে সিম্পল মেজরিটি পেলেন। তো এইভাবে প্রমাণ হলো যে আওয়ামী লীগ এবং তার নেতা বঙ্গবন্ধু বাঙালি নেতা, পূর্ব বাংলার যে বাঙালি তাদের, পূর্ব পাকিস্তানের যে জনসংখ্যা তাদের নেতৃত্ব দেন। এইভাবেই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। আমি এখন থামছি। বিজ্ঞ দুজন আমি আসবো আপনার কাছে আবার, আর একটু শুনবো। এখন আমি একটু আমাদের শের ভাইয়ের কাছে শুনতে চাই। আচ্ছা শের ভাই, আমরা তো আওয়ামী লীগের জন্ম, বঙ্গবন্ধু প্যারালালি যে উঠে আসা এবং মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হওয়া, এবং মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হওয়া মানে বাংলাদেশে আসলে একটা আওয়ামী লীগ তার ধর্মনিরপেক্ষ যে চরিত্রটাকে আস্তে 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 ধারণ করে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মিশে গেল, যার প্রতিফলন আমরা 1970-এর ল্যান্ডস্লাইড বিজয় এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিল তারা বঙ্গবন্ধুকে চায়, তারা আওয়ামী লীগকে চায়, তারা আসলে স্বাধিকার চায়, তারা বাংলাদেশের মানে শোষিতদেরকে না বলল। এই অবস্থাতে এইরকম একটা রাজনৈতিক দল, যেটাকে আসলে একদম মানে গ্রাসরুটের সবার ভিতরে ভিতরে ঢুকে থাকা দল, সেই বাঙালির আওয়ামী লীগ, বাঙালির মানে মুক্তির অধিকার আন্দোলনের আওয়ামী লীগের 77 বছর পরে আজকে যখন আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কথা চিন্তা করি, ভাবি, বলি, প্রতিষ্ঠাবার্ষিকী আর 2 দিন পরেই, আজকের প্রেক্ষাপটে আপনি আওয়ামী লীগটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ লোপা, আমাকে আজকের এই মহৎ অনুষ্ঠানে আজীবন মুক্তিযোদ্ধা নবী ভাই এবং আব্দুল আওয়াল ভাইয়ের সাথে আমার সাথে সংযোগ করার জন্য। আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মবার্ষিকী। বাংলাদেশের আওয়ামী লীগের এই যে 77 বছরের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম,
গৌরব, সাফল্য এবং অর্জন নন্নবী ভাই খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন অল্প কথায়। আমি একটু অন্য আঙ্গিকে বলবো এবং একটু বঙ্গবন্ধু তো হলো তার শেখ মুজিবুর রহমান তো বঙ্গবন্ধু হলেন 1969 সালে। তোফায়েল ভাই প্রয়াত আমার নেতা, আমার একই হলের ভিপি ছিলেন, ইকবাল হলের। তখনকার টাইমে তার দেওয়া উপাধি বঙ্গবন্ধু উপাধিটা দিয়েছে, বঙ্গবন্ধু হলেন। বঙ্গবন্ধু আজ 7.5 কোটি জনগণের হৃদয়ের মধ্যে স্থাপন হয়েছিলেন, পরবর্তীতে 18 কোটি লোকের হৃদয়ের মধ্যে আছেন। সেখান থেকে তাকে নড়ানো যায়নি। তো সেই পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে আমি একটু শুরু করি। আহ সময়ের দাবিতে এবং ইতিহাস গড়ার লক্ষ্যে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সোজা কথা, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছিল। এটা জন্ম হয়েছিল 1954 সালে, এসে সেই মুসলিম শব্দটা বাতিল হয়েছিল। 1949 সালের এই দিনে পুরনো ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি স্বাধীন বাংলাদেশের সংগ্রামের নেতৃত্ব দেয় এবং দেশের প্রধান অর্জনগুলো কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আমি আজকে প্রজন্মের জন্য বলতেছি, জেন আলফা যারা আছে, যারা জানে না, যারা বই পুস্তক পড়ে না, শুধু আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তারা অল্প কথা জেনে যায়, তাদের জন্য বলছি, তোমরা যদি আজকে শুনতে পাও, বুঝতে পারো, এই যে 49 সালে যে দলটি হয়েছিল, সেই দলটি বাংলাদেশকে তৈরি করেছে। বাংলাদেশ আকাশ থেকে পড়েনি, বাংলাদেশ কেউ লিখিত করে দেয়নি। এই বাংলাদেশকে 9 মাসের সংগ্রাম করে ভারতের সাহায্য নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। সেই রক্ত মাখা 30 লক্ষ শহীদদের এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জতের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে তোমরা বড় বড় কথা বলতে পারছো এবং আজকে তোমরা এগিয়ে যেতে পারছো। আর কে উদ্দেশ্য হয়েছিল সেটা একটু বলবার পর প্রেক্ষাপট করব। এবং পরবর্তীতে যেটা হয়, এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নেতৃত্ব দেয় এবং দেশের প্রধান অর্জনগুলোর কেন্দ্রীয় ভূমিকা পালন করে। যত অর্জন হয়েছে বাংলাদেশে গত 55 বছরে, তার অর্জনগুলোকে আওয়ামী লীগই ধারণ করেছে এবং আওয়ামী লীগই প্রতিষ্ঠিত করেছে। আহ দশকের পর দশক ধরে প্রতিকূলতা, ত্যাগ ও নিরত্তর সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগ জনগণের অধিকারের জন্য লড়াই করেছে। আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করেছে এবং আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করেছে এবং আওয়ামী লীগ জনগণের অধিকারের জন্যই লড়াই করেছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করেছে। জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করেছে, তার প্রতিফলন গত 16 বছরের যে রাজত্ব ছিল আমাদের, সেই রাজত্ব আমরা দেখতে পেয়েছি খুব ভালোভাবে। এর ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন এবং অবদানের বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগ দেশের ইতিহাস সবচেয়ে সফল রাজনৈতিক প্রতিষ্ঠা হিসাবে গড়ে উঠেছে। আজকে যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ মাথা উঁচু করে, এটার জন্য একমাত্র এই প্রতিষ্ঠান, যে রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ, তার যে পলিসি, তার যে ঐতিহ্য, তার যে আহ অনুশীলনী, সেগুলো দিয়ে আজকে দাঁড়িয়ে আছে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের মাথায়। এই দিন 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই পরিপ্রেক্ষিতে আমি অন্য ইতিহাসে যাব না, নবী ভাই অলরেডি অনেক কিছু বলে ফেলেছেন, ওটা রিপিট না করে আমি এখানে বঙ্গবন্ধুর কথা বলি। বঙ্গবন্ধুর কথা বলতে গেলেই প্রথমে একটা শেক্সপিয়ারের একটা উক্তি আমি এখানে বাংলাদেশ তর্জমা করে আমি বলি। শেক্সপিয়ার বলেছিলেন, এ জগতের সংসারে কেউ কেউ জন্মগত ভাবেই মহান, কেউ কেউ সেই প্রতিষ্ঠাতে মহানুভূতি অর্জন করেন, আবার কেউ কেউ মহত্বের লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করেন। আমার মতে শেক্সপিয়ারের এই উদ্ধৃতির মহত্বের এই বৈশিষ্ট্যই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে একেবারে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। কারণ এইটাই বঙ্গবন্ধু ছিলেন। বঙ্গবন্ধুর একটা বিরাট বিশাল হৃদয় ছিল, সেটা কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো থেকে আমরা তার বক্তব্য থেকে জানি। সে হিমালয় দেখেনি, কিন্তু সে বঙ্গবন্ধুকে দেখেছিল এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার বঙ্গবন্ধুর এত দৃঢ়ভাবে কিভাবে করতে পারেন, সেটা জনগণ তার শক্তি ছিল। এখানে বলতে হয়, জনগণের অন্তর্নিহিত অপার শক্তি এবং অসীম ক্ষমতার উপর বিশ্বাস, জনগণের কেবলমাত্র জনগণই ইতিহাস সৃষ্টি করে, এই ছিল বঙ্গবন্ধুর চিন্তা দর্শন মূলভিত্তি, যা পরবর্তীতে আওয়ামী লীগের দর্শন মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। জনগণের জন্যই কাজ করা এবং জনগণের স্বার্থ, বিশেষ দরিদ্র মেহনতি মানুষের স্বার্থ ছিল তার কাছে সবকিছু ঊর্ধ্বে। আর সে কারণেই দেশপ্রেম যত রূপ আছে,
মানুষের প্রতি ভালোবাসা যত রূপ ছিল, তার মমত্ববোধ এবং আছে, মানুষের প্রতি সহমর্মিতা আছে, মানুষের প্রতি আস্থার যত বন্ধন আছে, মহানুভূত মতো রূপ আছে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামী রূপ আছে, এত বহুমুখী বিরল বৈশিষ্ট্য, ঐক্য বৈশিষ্ট্য ছিল বঙ্গবন্ধুর আদর্শ। এটা বঙ্গবন্ধু আত্মজীবনী থেকে নেওয়া। কিন্তু এই এই কথাগুলোই আওয়ামী লীগেরও মূল দর্শনের মধ্যে প্রতিফলিত হয়েছে প্রতি বছর। আওয়ামী লীগকে বহুবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, প্রত্যেকবার তারা ফিনিক্স পাখির মতো উড়ে এসে বাংলার জনগণের জন্য স্বাধীনতার যে স্বাদ সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে। এছাড়াও তিনি জাতির পিতা হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইসবই বঙ্গবন্ধুর জীবনে একটা বিশেষ স্থান করেছিল, এবং সেই স্থানটা খালি বঙ্গবন্ধুর জীবনে নয়, বঙ্গবন্ধু সেটা সমস্ত আওয়ামী লীগের ভিতরে, আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বিস্তার করেছিলেন। হ্যাঁ, এরপরে আমি একটা কথা বলবো, স্বাধীনতা তো বঙ্গবন্ধু দিলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করলাম। বঙ্গবন্ধু আসলে কি চেয়েছিলেন, কেমন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, বা আওয়ামী লীগ কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেটা আমি বর্তমান পরিপ্রেক্ষিতে একটু পরেই আসতেছি। আমি এখানে বলবো বঙ্গবন্ধুর আদর্শ এবং আওয়ামী লীগের ওই আদর্শ ছিল, যেটা পরবর্তীতে যা হয় তার, উনি চেয়েছিলেন উন্নতি দেশের মাটি থেকে উদ্ভূত হবে, অথবা স্বদেশ জাতি উন্নয়ন হবে। ইংরেজিতে যদি উনি উনি বলতেন হোম গ্রোন ডেভেলপমেন্ট, কোনো বিদেশিরা এসে ডেভেলপমেন্ট করে দিবে না, এটা হোম গ্রোন ডেভেলপমেন্ট হবে। এই ভিত্তিতে এমন এক বাংলাদেশ উনি নির্মাণ করতে চেয়েছিলেন, বা আমরা আওয়ামী লীগ নির্মাণ করতে চেয়েছিলেন, যে বাংলাদেশে হবে চিরতরে ক্ষুধামুক্ত এবং দারিদ্র্য মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ, মানব মুক্তি, লিবার্টি পাবে, এবং নিশ্চিত হবে যে বাংলাদেশে নিশ্চিত হবে সকল মানুষের সুযোগ সুবিধা, যে বাংলাদেশ হবে বঞ্চনা মুক্ত, বৈষম্যহীন সমাজ, সামাজিক ভিত্তিক অসাম্প্রদায়িক দেশ। এই যে অসাম্প্রদায়িক দেশ, এই যে একটা ড্রিম বঙ্গবন্ধুরও ছিল, এবং পরবর্তীতে আওয়ামী লীগের যে ড্রিমটা ছিল, সেটাই হচ্ছে আমাদের চাল মূলনীতির একটা নীতি, ধর্ম নিরপেক্ষতা। মানে সবাই এই মাটিতেই জন্মগ্রহণ করেছে, এই মাটির মধ্যেই তাদেরকে বেড়ে উঠেছে, কেউ এই মাটির বাইরে না, যে ধর্মই হোক, ধর্ম হচ্ছে সেকেন্ডারি, প্রথমে হচ্ছে আমি বাঙালি, এই বাংলাদেশে আমার জন্ম। এটা দিয়ে এই যে আদর্শটা ছিল, এই আদর্শ দিয়ে বাংলাদেশ হবে আহ বৃহত্তর, সুস্থ, সবল, জ্ঞান চেতনা সমৃদ্ধ একটি দেশ, যেটা উন্নত দেশের দিকে হবে। একমাত্র আওয়ামী লীগই এই এই মূল মন্ত্রটাকে আগিয়ে নিয়ে গেছিল, এবং তার ভিত্তি হচ্ছে, তার কি ভিত্তি, বঙ্গবন্ধু কি করলেন, প্রথমে যেটা করেছিলেন সেটা হচ্ছে 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানটা দিয়েই উনি প্রথম বা স্থাপন করলেন যে এই হচ্ছে আমাদের মূলনীতি, এই মূলনীতির ভিত্তি করেই বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আওয়ামী লীগ সেটাকে ধারণ করেই এগিয়ে গেছে। আওয়ামী লীগের যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতা জনগণ মালিক, অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসার জন্য ধারণের মালিক, উপকরণ সবকিছুই জনগণ, এবং এই জনগণের উপরে ভিত্তি করেই এই পুরানো ব্যবস্থা যে ছিল, পুরানো সামাজিক ব্যবস্থা পাকিস্তান আমলে যেটা ছিল, সেটাকে ভেঙে দেওয়ার জন্যই, নতুন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্যই প্রথম যে কাজটি করেছিলেন, যে সংবিধানের যে চার মূলনীতি, সেটাকে উনি উজ্জ্বল সমুদ্রে নিয়ে এসেছিলেন, এবং ওনার 7ই মার্চের ভাষণের মধ্যে কিন্তু এগুলা সবই প্রতিফলিত ছিল, এবং এটা বলা ছিল যে এই কিভাবে দেশকে উনি এগিয়ে নিয়ে যেতে চান, তার দিক নির্দেশনা কিন্তু ওই সময়ই, আমার 71 সালে 7ই মার্চে, আমরা তখন তরুণ ছিলাম, তখনই আমরা বুঝে গেছিলাম যে দেশ এইভাবেই এগোতে পারে, এবং সেই নির্দেশনা দিয়েই দেশ আওয়ামী লীগ 75 সাল পর্যন্ত করেছে। 75 সালের ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র হয়েছে, সে ষড়যন্ত্র তো আজকালের প্রজন্ম জানে না। সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল 21শে, এক সেকেন্ড আমি একটু দেখে নিই, 21শে মার্চ 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফারল্যান্ড ছিল, তখন শেখ মুজিবকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের একটা দ্বীপ দিলে আমি দেশ স্বাধীন হয়ে যাবে, কিন্তু বঙ্গবন্ধু সেটা মানেন নাই। যাই হোক, ওটা আমি ইতিহাস, ওই ইতিহাস অন্য কোনো একদিন বলবো। কিন্তু আজকে যেটা বলতে চাচ্ছি দাঁড়িয়ে, যে এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে তখন ষড়যন্ত্র করতে, সেই ষড়যন্ত্রের যে মূলনীতিগুলো আমি বললাম, এই মূলনীতিগুলা কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের ভিতরেই যারা ছিল, তারাও মানতে পারে নাই,
যেটা মনোবী ভাই বললেন যে ছ দফাটা প্রথমে তারা মানতে চান, সেই ছ দফা যখন আমরা এক দফায় পরিণত করলাম 69-এর গণ আন্দোলনের মাধ্যমে, সেই এই কুচক্রী মহল্লা আওয়ামী লীগের ভিতরে বাহিরে তো আমাদের শত্রু ছিলই, এবং তারা যখন বঙ্গবন্ধু বাকশাল তৈরি করলেন তখন দেশের যে অরাজকতা ছিল, বাকশাল ছাড়া কোনো উপায় ছিল না। সেই জন্যই আওয়ামী লীগকে তখন বাধ্য হয়ে ওই পথে যেতে হয়েছিল। এই পথে যাওয়ার পথে কি হলো, যে বঙ্গবন্ধুর কে তারা সপরিবারে, আমার বন্ধু শেখ কামালকে সপরিবারে তার নববধূ সবাইকে তারা আহ এক কিছু বিশৃঙ্খল আর্মি অফিসাররা এসে মারলো, মেরে হত্যা করলো। তার হত্যার বিচার হয়েছে, আজ বাংলাদেশেই হয়েছে। তার পরবর্তীতে 21 বছর পরে প্রথম যখন আওয়ামী লীগ পাওয়ারে আসে 96 সালে, তাদের উদ্দেশ্য একই ছিল, যে উদ্দেশ্য 1972 সালে সংবিধানে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে প্রথমত যেটা 96 সালে যে উদ্দেশ্য ছিল, মধ্যবিত্ত ও দারিদ্র সীমান্তেরকে দরিদ্রদেরকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যায়, জনগণের বাংলাদেশ। আওয়ামী লীগ একটা ডাইনামিক পার্টি, সেটা পূর্ববর্তী আলোচনায় নবী ভাই বলেছেন, এটা একটা ডাইনামিক পার্টি, এটা মাল্টি ক্লাস পার্টি, এটা সবার পার্টি, জনগণের এটা পার্টি। এই দল কখনোই এক শ্রেণীর দল না। তো 1996 সালে সেই পটভূমিটা বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনা তৈরি করলেন। তৈরি করে 2001 সালে কুচক্রীর মহলে আবার উনি সেই ক্ষমতা হস্তান্তর করলেন বর্তমান যে পাখি পাখি সমর্থক দল আছে বিএনপি কে। তো তার পরবর্তীতে কি হলো, আমি এখানে একটু অন্য প্রাসঙ্গিক একটা কথা বলবো। আমাদের জনগণরা কেন আওয়ামী লীগের প্রতি এত অনীহা গেল, কি হলো, কেন এই জুলাই আন্দোলন হলো, সে প্রসঙ্গে একটু কথা বলি। প্রথমত, আওয়ামী লীগ সরকার এদেশের মধ্যবিত্ত শ্রেণীর পাশাপাশি দারিদ্র শ্রেণীকে টার্গেট করে উন্নয়নমূলক কার্যক্রম সাজিয়েছিলেন। শের ভাই, আমি যেটা জানতে চাচ্ছি, আওয়ামী লীগের যে আপনি একটা দীর্ঘ পরিক্রমা, যেটা নবী ভাই বললেন, আপনি বললেন, বঙ্গবন্ধুর কথা বললেন, আমি আপনাকে এখানে একটু থামাবো, তারপরে আমি একটু আওয়াল ভাইয়ের কাছে যাব। কিন্তু প্রশ্নটা আমি আপনার কাছে রেখে যাচ্ছি, যে বাংলাদেশের মানে এই যে সংবিধান, এই যে ধর্মনিরপেক্ষতা, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে ওঠে, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়ে গেলেন একদম বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে, এবং একটা ইনক্লুসিভ সোসাইটি উনি তৈরি করতে চাইলেন, এবং বাঙালি সেটাই তো জাতি বললাম আমি। সেই ইনক্লুসিভিটির সাথে একত্রতা ঘোষণা করলো। সেখান থেকে কি হলো যে 5ই অগাস্টের পরে আমরা মনে হচ্ছে যে একটা লেয়ারের নিচে সব মৌলবাদের লোকজন ছিল, আমরা এখন একটা দৃশ্যে দেখতে পাচ্ছি। কি পরিবর্তনটা হলো, কোথায় সমস্যাটা হলো? আহ যদিও বাংলাদেশ আওয়ামী লীগ বেশিরভাগ সময় ক্ষমতার বাইরেই ছিলেন, কিন্তু লম্বা একটা সময় কিন্তু ক্ষমতাতেও ছিলেন। এই প্রশ্নগুলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এর উত্তর তরুণ এখনই দিব। প্রজন্ম, না, এটা আমি আপনার কাছে আসবো, তরুণ প্রজন্ম কেন জানে না। আমি একটু এই প্রসঙ্গটা আপনার কাছে রেখে গেলাম। আমি আওয়াল ভাইয়ের কাছে জানতে চাই, এই যে আওয়ামী লীগের ইতিহাস আমরা জানলাম, আওয়ামী লীগ কিভাবে এগিয়ে গেছে আমরা জানলাম, বঙ্গবন্ধু জানলাম, আপনি ছাত্রলীগ করেছেন, তারপরে আপনি একজন শিক্ষক, আপনি নিজে উইটনেস করেছেন, দেখেছেন, আপনার হাতের উপর দিয়ে আপনি 80-র দশক দেখেছেন, 90-র দশক দেখেছেন, 2000 দেখেছেন, তরুণ প্রজন্ম বেরিয়েছে। সো আমার মনে হয় 80-90-র দশকে যেই স্পিরিটটা ছিল, ধীরে ধীরে মনে হয় যেন তরুণ প্রজন্ম একটু ইন্টারেস্ট লুজ করার চেষ্টা হয়ে গেল। তো এই মানে কোথায় গ্যাপটা হলো বা কি হলো আসলে? আওয়ামী লীগটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন এর মধ্যে? কিন্তু এখন আবার দেখছি প্রচুর আওয়ামী লীগ বাচ্চারা বেরিয়ে আসছে। এই জায়গাটা আপনি যদি বলেন একটু ব্যাখ্যা। ধন্যবাদ লুপা এবং আমার সহালোচক বৃন্দকে। আমি প্রথম থেকে একটু শুরু করে এখানে আসছি 2 মিনিটের মধ্যে। জি, আমি মানে আমাদের আওয়ামী লীগের সৃষ্টিটা, এটার ব্যাপারে আমার শ্রদ্ধেয় দুজন সহালোচক সুন্দরভাবে বলছে, তবু আমি তো তাদের সাথে একটু সংযোজন না করে পারছি না, কারণ এটি ইতিহাসটা জানা দরকার। যেমন আমাদের মুসলিম লীগের মধ্যে পাকিস্তান সৃষ্টির আগের থেকে 2টি ধারা ছিল। একটি হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ধারা, আর একটা ছিল খাজা নাজিমউদ্দিন, যারা নাকি এলিট শ্রেণী, যারা নাকি মানে নবাব পরিবারে লিখি। নবাব পরিবার তারা মুসলিম লীগকে কুক্ষিগত করে রাখতে চাইতো।
সীমিত লোকের মধ্যে, এলিট শ্রেণীর মধ্যে, জনগণের মধ্যে তাদের মুসলিম লীগকে নিতে চাইতো না। কিন্তু হুসেন শহীদ সোহরাওয়ার্দীর গ্রুপ, আবুল হাশিম যারা ছিলেন, তারা চাইতেন এই মুসলিম লীগকে এলিট শ্রেণীর থেকে, নবাব পরিবার থেকে বের করে জনগণের কাছে নিয়ে যেতে, এটাকে একটা প্রগতিবাদী সংগঠন করতে, এটাকে একটা গণতান্ত্রিক সংগঠন করতে। এই ধারাটার চলতে চলতে কিন্তু 1947 সালে পাকিস্তান, ভারত পাকিস্তান ভাগ হলো। ভাগ হওয়ার পরে আমি সেই ইতিহাসে যাব না, হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন 1946 সালের নির্বাচনে, কিন্তু উনাকে সুকৌশলে সোহরাওয়ার্দীকে এবং তার সুকৌশলে তাকে সে মুখ্যমন্ত্রীর থেকে সরাইয়া নতুন করে সেখানে খাজা নাজিমুদ্দিনকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী করা হয়। সেখানে নতুন করে নেতা নির্বাচন করা হয়। কিন্তু এটা জানা দরকার ইতিহাসে, পাঞ্জাবও কিন্তু ভাগ হয়েছে, ভারতের পশ্চিম বাংলা, সেখানে কিন্তু পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব হয়েছে। কিন্তু সেখানে কিন্তু নেতা যিনি ছিলেন পাঞ্জাবের, অবিভক্ত পাঞ্জাবের যিনি নেতা ছিলেন, মুসলিম লীগের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু পশ্চিম অর্থাৎ পাকিস্তান পাঞ্জাবের তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন। সেখানে কিন্তু নতুন নেতা নির্বাচিত হয় না। শুধু সোহরাওয়ার্দীকে আউট করার জন্য, প্রগতিকে আউট করার জন্য এইখানে এই এই সোহরাওয়ার্দীকে সুকৌশলে সরায় খাজা মধ্যে ডানপন্থীকে সেখানে ক্ষমতা আনা আছে। এবং সেখান থেকে কিন্তু আনার পরে এই খাজা নাজিমুদ্দিন গুরু, মৌলানা আকরাম খা, তারা মিলে তারা চেয়েছে যে সোহরাওয়ার্দী গ্রুপের কয়েকজনকে টুপ দিয়ে, তারা মন্ত্রিত্ব দিয়ে, রাষ্ট্রদূত দিয়ে নিয়ে গেছে, আর বাকি যারা আছে নাকি কট্টরপন্থী এরকম, তাদেরকে একবারে নিঃশেষ করে দেওয়ার জন্য, অর্থাৎ এই পার্টটা যেন কোনোভাবেই মুসলিম লীগের রাজনীতিতে না থাকে। তারা অনেক চেষ্টা করছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তারা অনেক চেষ্টা করছে, তারা পাকিস্তানে গেছে যে সেখানে মুসলিম লীগটাকে আনা যায়, কিন্তু কোনোভাবে না পেরেই কিন্তু এই মুসলিম সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে জনগণের সংগ্রামের মধ্যেই কিন্তু আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছে। এটা কিন্তু জানা দরকার, এমনি কিন্তু এমনি না। এবং জন্মের পরে কিন্তু স্টিম রুলার চালাইছে মুসলিম লীগ সরকার, যাতে এটা কোনোভাবে দাঁড়াতে না পারে। এবং এই যে আমাদের শামসুল হক যিনি বলছেন, নুরুন নবী বলছেন, অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন ছাত্র নেতা ছিলেন। সেই শামসুল হক কিন্তু 1949 সালে 26শে ফেব্রুয়ারি একটি উপনির্বাচনে, টাঙ্গাইলের উপনির্বাচনে উনি করটিয়ার জমিদারকে পরাজিত করে সারা দেশে তাক লাগিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তখন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় নাই। এবং তখন সারা পূর্ব পাকিস্তান ধারা পড়ে পূর্ব বাংলায় যে কে একটা তরুণ নেতা স্বতন্ত্র হিসাবে জমিদারকে হারাই দিয়েছে। সেই তারই 3-4 মাস পরে যখন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় রোজ গার্ডনে, তখন কিন্তু মাওলানা ভাসানীর সাথে এই শামসুল হককে সেখানে কিন্তু সাধারণ সম্পাদক করা হয়। বন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে যুগ্ম সাধারণ করতে হয়। এবং এই প্রতিষ্ঠার পর থেকেই যাতে শামসুল হকের প্রতি সরকারের সবচেয়ে রোষানল ছিল, যে সেক্রেটারি হওয়ার পরে তারা চেষ্টা করছে শামসুল হক যদি এই দলে থাকে তাহলে সে একটা ব্রিলিয়ান্ট ছাত্র নেতা, তাকে যেভাবে হোক সেখান থেকে আউট করতে হবে। তখন তাকে ট্রাইব্যুনালের মামলা দিয়ে, নির্বাচনটা ঠিক হয় নাই, অনেক সেখানে মামলা দিয়ে আর অনেকগুলো মামলা দিয়ে তাকে জেলে নেওয়া যায়। জেলে নিয়ে যায় তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে কিন্তু শামসুল হক বিকারগ্রস্ত হয়ে যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এটা কিন্তু পাকিস্তান, এটা জানা দরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদককে, সাধারণ সম্পাদককে, একটা ব্রিলিয়ান্টকে তারা কিভাবে নষ্ট করে দিয়েছে তার জীবনটা। সে মানসিক ভারসাম্য হারার পর 1952 সালে জেল থেকে মুক্তি পেল, তার আর ভারসাম্য নাই, উনি পার্টি চালাতে পারছেন না। বঙ্গবন্ধু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন শেখ মুজিব, নিয়ে 53 সালে সম্মেলন উনি সাধারণ সম্পাদক হয়েছে। এবং শামসুল হক যে এইভাবে ভারসাম্য হয়ে গেল, ওনার জীবনটা কিন্তু মনে হয়েছে 1965 সালে উনি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তার আর নর্মাল লাইফে ফিরতে, একটা জীবনকে শেষ করে দিয়েছেন এই মুসলিম লীগ সরকার। সেখান এই ষড়যন্ত্র মোকাবিলা করে কিন্তু আওয়ামী লীগ আসছে। তারপরে আমি আর সেটাতে যাব না। বাংলাদেশ, এখন আসবো বাংলাদেশ সৃষ্টির পরে আওয়ামী লীগ কি ফেস করছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হলো। আওয়ামী লীগ তখন আনপ্যারালাল দল সারা পূর্ব বাংলায়। সেই দলকে দুর্বল করার জন্য প্রথমে জাসদ সৃষ্টি করছে, ছাত্রলীগকে ভাঙ্গন ধরানো হয়েছে। এরপরে এটার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ, এরপরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার জন্য, আওয়ামী লীগ দুর্বল করার জন্য মিজান আওয়ামী লীগের বার করছে সরকারি প্ররোচনায়।
সামরিক সরকারে মিজান আওয়ামী লীগ করেছেন, মিজানুর রহমান চৌধুরীকে বাইর করে দিয়েছেন। আর বঙ্গবন্ধুর যাতে নাম নিশানা সুকৌশলে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য যখন 1976 সালে আওয়ামী লীগ যখন গোড়া রাজনীতি পরিচালনা করার জন্য যখন আবেদন করে, সেখানে বঙ্গবন্ধুর নাম থাকাতে আওয়ামী লীগের নিবন্ধন দেয় নাই জিয়াউর রহমান। না দেওয়ার পরে সেখানে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়েই আওয়ামী লীগ সেদিন রেজিস্ট্রেশন, তার ঘরোয়া রাজনীতির অনুমতি মানে চেয়ে আসছিল বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে। কারণ ওখানের একটা ওই ধারার মধ্যে ইচ্ছাকৃত ভাবে অনুচ্ছেদের ওই ক্রাইটেরিয়ার ধারাগুলোতে লেখা ছিল, অনুচ্ছেদ 6 যে কোনো মৃত ব্যক্তি মাহাত্ম প্রকাশ পায় এরকম কোনো বক্তব্য সংগঠনের মুখপত্র থাকতে পারবে না। এটা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করার জন্য। সেখান থেকে প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে, 39টা সিট পেয়েছে 79 সালে, এবং সেখানে 1981 সালে আবার আওয়ামী লীগ ভাঙ্গনের মুখে পড়ে। সেই ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে সভাপতি সভানেত্রী নির্বাচিত করে বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেদিন আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে দেশে আসলো, কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কিন্তু সেদিন উনি দেশে আসছিলেন। উনি আসার পরে সংগঠন করে আবার ষড়যন্ত্র 1983 সালে আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুর রাজ্জাক সহ তারা ষড়যন্ত্র শুরু করলেন। এক পরিপ্রেক্ষিতে তাদেরকে সংগঠন থেকে নেত্রী বরখাস্ত করতে 6 জনকে বরখাস্ত করে দিলেন, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন সহ। তারা যায় বাকশাল করলেন। বাকশাল করা এই বাকশালের পরিপ্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ 1951 সালের নির্বাচনে কিন্তু বাকশাল আলাদা নির্বাচন করার জন্য 1951 সালের নির্বাচনে হারার পরও কিন্তু কামাল হোসেন যেভাবে দলকে হঠাৎ করে পদত্যাগ করে যেভাবে এই সেগুন বাগিচা যেভাবে মিটিং করছেন, সেখানে ডক্টর নীলিমা ইব্রাহিম থেকে আরম্ভ করে সুফিয়া কামাল থেকে আরম্ভ করে বড় বড় শিক্ষাবিদ, মানে তারা যেভাবে মনে করেছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, কামাল হোসেনের নেতৃত্বে মূল দল হবে, এভাবে কিন্তু একটা প্রচারণা শুরু করছিলেন। সেখানে ডানপন্থী সরকার, কিছু বামপন্থী লোকেরও মানে ইয়া ছিল, অবদান ছিল, ঠিক আছে, আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়া যাতে বঙ্গবন্ধু কন্যা দাঁড়াইতে না পারে। সেখান থেকে সেগুলা মোকাবেলাকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেগুলা মোকাবিলা করেই কিন্তু 1996 সালে 21 বছর পরে ক্ষমতায় আসছে। ক্ষমতা আসার পরে তারপরে আবার ষড়যন্ত্র কি 2007 সালে 2007 -2 নামে আওয়ামী লীগের কিছু প্রবীণতারে দিয়ে এই সরকার, এই সামরিক সরকার, তখনকার তত্ত্বাবধায়ক সামরিক সরকার দেশে বিস্তৃতি ষড়যন্ত্রে আবার শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগকে দুর্বল করার প্রচেষ্টা করা হয়েছে। সেদিন সৈয়দ আশরাফ বলছিলেন এরপরে যে আওয়ামী লীগ এরকম একটা জিনিস, আওয়ামী লীগ একটা অনুভূতি, এটা জনগণের অনুভূতি, এটাকে দুর্বল করা যায় না। সেখান থেকে কিন্তু কাটায়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার উজ্জীবিত হয়েছে। শুধু উজ্জীবিত নয়, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে ভোট পেয়েছে সেটা 70-এর পরে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। আমি সেই জায়গায় আসছি, আওয়ামী লীগ সেইভাবে নির্বাচন করার পরে আওয়ামী লীগ এই 2009-এর পরে 16 বছরে দেশকে যা দিয়েছে, বঙ্গবন্ধু যেমন একটা দেশ দিয়েছিলেন আমাদেরকে, বাংলাদেশ দিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা এই দেশের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ স্বপ্ন সেটা বাস্তবায়নের অনেকটা লক্ষ্য নিয়ে পৌঁছে গেছিলেন। এই দেশে উন্নয়নের একটা রুল মডেল, অর্থনীতিতে আরম্ভ করে সামাজিক সমস্ত কিছু ব্যাপারে যে উন্নয়ন হয়েছে সারা বিশ্বে তাক লাগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে G7 G20 সম্মেলনে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হইতো যে আপনি কিভাবে একটা এই দরিদ্র দেশকে আপনি কিভাবে উন্নয়নের মডেল নিয়ে আসতেন। সেই আওয়ামী লীগ সেই নেত্রীকে আজকে এরকম একটি পর্যায়ে 2024 সালের একটি পর্যায়ে কেন আসছে, যে প্রশ্ন লুপা আমাকে করছিলেন প্রথম দিকে, যে কেন আজকে জনগণ বা নতুন তরুণ প্রজন্ম কেন সেখান থেকে দূরে চলে গেল, তার জন্য যেমন আওয়ামী লীগের কিছু বিচ্যুতি আছে, এটাও সত্য, আমি অস্বীকার করব না। তরুণ প্রজন্মের জন্য আওয়ামী লীগ আলাদা কোনো কর্মসূচি দিতে পারে নাই। তেমনি ভাবে এইটি একটি গভীর ষড়যন্ত্র, দেশীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র 1971 সাল থেকে শুরু হয়েছে, 1975 সাল, 2007 এবং 18 সাল থেকে শুরু হয়ে এই ষড়যন্ত্র করে টাকা পয়সার মাধ্যমে ডিপ স্টেট, পাকিস্তান, তুরস্ক, কাতার, বিভিন্ন শক্তি সম্মিলিত ডানপন্থী কিছু বামপন্থী মিলে একটা ষড়যন্ত্র করে একটা প্রজন্মকে
ভুল পথে পরিচালিত করছে আওয়ামী লীগের কিছু দুর্বলতার জন্য। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করতে যায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করার সে প্রচেষ্টা, সেটাতে কিছু দুর্বলতা ছিল। আওয়ামী লীগের আরো দুর্বলতা ছিল যে সেখানে কিছু চাটুকাররা, কিছু সুবিধাবাদী লোক আওয়ামী লীগে ঢুকে পড়েছিল। সেগুলো কিন্তু আওয়ামী লীগের দুর্বলতা। সেই দুর্বলতার সুযোগে এই ষড়যন্ত্রকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের আর্মির একটি অংশ এবং আর্মির একটি অংশ, ডানপন্থী গ্রুপ, স্বাধীনতা বিরোধী চক্র, সব বামপন্থীর একটি অংশ, সমস্ত কিছু মিলিয়ে ডিপ টেস্ট কোটি কোটি টাকার বিনিময়ে এই নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে, জনগণকে বিভ্রান্ত করছে। সে বিভ্রান্ত মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ যতটুকু প্রচেষ্টা দরকার ছিল সেটা আওয়ামী লীগ করাতে আওয়ামী লীগের কিছু ঘাটতি ছিল, এটা আজকে বলতেই হবে। সেই ঘাটতির সুযোগে এই এই অপশক্তি, বিরোধী শক্তি আওয়ামী লীগকে এত বড় সাংগঠনিক একটি দল, ঐতিহ্যবাহী দল, যারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, যারা বাংলাদেশের উন্নয়নের মূলনীতির সৃষ্টি করেছে, সেই বঙ্গবন্ধু কন্যাকে তারা 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 দেশ থেকে মানে চলে যেতে বাধ্য করে এখানে একটা অপশক্তির মাধ্যমে একটি জঙ্গি, স্বাধীনতা বিরোধী এবং একটি, আমি বলবো যে একটা মানে একটি একটি পুতুল সরকার এখানে ক্ষমতায় বসছে ইউনূসের মাধ্যমে। ইউনূসের 2 বছরের শাসনে, 1.5 বছর শাসনে মানুষ বুঝতে পারছে, এখন বুঝতে পারছে মানুষ, তরুণ প্রজন্ম কিন্তু এখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত হয়েছে। একটা ইউনূস তো একটা জেনারেশনকে নষ্ট করে দিয়ে গেছে। ইউনূস তো একটা এই জেনারেশন নষ্ট করে দিয়েছে। সুতরাং আমি 1 মিনিটে শেষ করব। সেই জেনারেশনকে উদ্ধার করার জন্য মানুষ কিন্তু এখন বুঝতেছে। কেন বুঝতেছে? যে এটা ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের কিছু ভুল ত্রুটি সুযোগে যে ষড়যন্ত্র হয়েছে এটা জনগণ বুঝতে পারছে বিধায় কিন্তু আজকে জনগণ রুখে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের মিছিল যেমন বড় হচ্ছে, জনগণ আজকে বলছে যে এই দেশের মুক্তির জন্য, এই দেশের সঠিক পথে আনতে হইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এই কথা কিন্তু আজকে ঘরে ঘরে, দোকানে, চায়ের দোকানে বলতেছে। সেটা হলো আওয়ামী লীগ যে জনগণের দল, জনগণের শক্তি, জনগণের জন্য কাজ করে, সেটা জনগণ আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছে। এবং আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগের এই সুযোগে আমি একটা কথা বলি, আমি শেষ করব, যে আমার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিচ্ছে সেখানে কি বলেছে আমি পরে পড়তে সুযোগ পাবো কিনা জানি না। উনি বলেছেন, একান্ত সাক্ষাৎকারে বলেছেন, এক প্রশ্নের উত্তরে বলেছেন, যারা আদর্শের জন্য এ দলে ছিলেন তারা আজকে দুর্দিনে আরো দৃঢ়ভাবে দলের পাশে আছেন। আর যারা ব্যক্তিগত সুবিধা ও ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভুল পাল্টে ফেলেছেন বা চুপ করে গিয়েছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং খাঁটি করেছে। এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারের একটি অংশের বক্তব্য। সুতরাং আওয়ামী লীগের এই পরিপাটির মধ্যে আওয়ামী লীগ কিন্তু খাঁটি হচ্ছে। এই খাঁটির মাধ্যমেই আওয়ামী লীগ আবার সুপ্রতিষ্ঠিত হবে, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 77 বছর, বিশাল ব্যাপার। তো আমরা আপনাদের 3 জনকে পেয়েছি, এই জন্য আমি খুবই খুশি। আমি এখন অল্প অল্প করে আপনাদের কাছ থেকে শুনবো। তার আগে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, এবং তরুণ প্রজন্ম, আমি জানি যে অনেক তরুণরা আছে আমার কথা শোনেন এবং আমাকে পছন্দ করেন। আমি একজন মা। আমি দেখেন আমার কভারটা ছিঁড়ে গেছে। এটা আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। বইটা ইংরেজিতে আছে। তো বইটা আমি আমার বাচ্চার কাছ থেকে, বড় ছেলের কাছ থেকে আমি ধার নিয়েছি একটু রেফারেন্সের জন্য আজকের। তো ওরা সবাইকে কিন্তু এই যত মুক্তিযুদ্ধের বই আমি কিন্তু তাদেরকে পড়াই। এটা সব মুক্তিযুদ্ধ বিষয়ক বই। তো আমাকে বলেছিল আজকে থেকে যখন এটা পাবলিশড হয় যে আমার জন্য ইংরেজিতে নিয়ে এসো, আমার বড় সন্তান। তা আমি নিয়ে এসেছিলাম, আমার মেয়ে ছেলে সবাই এরা পড়েছে এটা। আমি এই কথাটা এই জন্য বললাম, অপ্রাসঙ্গিক কিনা আমি জানি না, কিন্তু আপনারা যদি পড়েন, একটা মানুষ যিনি যার নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য, এবং আমরা একটা রাষ্ট্র পেয়েছি, এই মানুষটাকে পছন্দ অপছন্দ জাজ করার আগে এই মানুষটাকে জানার চেষ্টা করুন। আমি তরুণদের বলবো, আপনার পছন্দ অন্যের দ্বারা যেন প্রভাবিত না হয়। আপনার পছন্দ, আপনার আদর্শ, আপনার যাই করবেন
সেটা নিজে জেনে করুন। সেজন্য আমি বলি পড়ার কোনো বিকল্প নাই। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে, টিকা টিপ্পনি কাটার আগে বাংলাদেশের ইতিহাসটা জানুন, সংগ্রামটা জানুন। 1947 বলে তো, 47-এর পরের যে প্রেক্ষাপটগুলো সেগুলো জানুন। 52 কিভাবে আসলো, আমরা কথা বলছি কিভাবে বলছি সেগুলো জানুন। আপনাদেরকে একটু আমি বললাম। আহ, নবী ভাই, পুরো বিষয়টা আমরা জানলাম। একটা জিনিস আমি স্পষ্ট হলাম, আবারও হলাম আপনাদের কাছ থেকে, যে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাংলাদেশের জনগণ, শেখ হাসিনা, বাংলাদেশের জনগণ, এই অসমার্থক, একটাকে ছেড়ে একটা নয়। এবং বাংলাদেশ আওয়ামী লীগ তরুণ প্রজন্ম, তরুণ নেতা, ছাত্র নেতা, কর্মী, এটা একটা বিশাল ফোর্স, যেটা কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি। গত 18 বছর মনে হচ্ছিল সব যেন একটা অন্য লেভেলে চলে গেছে, সবাই আওয়ামী লীগ করে, সবাই ছাত্রলীগ করে, সবাই যুবলীগ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল আওয়ামী লীগ কারা বলে। কালকেও পুলিশকে বলছে, সামনে মিছিলের মধ্যে পুলিশকে বলতেছে আমরা মিছিল করব। প্রতিবাদীরা তো এভাবেই প্রতিবাদ করে, বিচ্ছিন্নভাবে করছে, অনেকে অনেক নাম দিচ্ছে। আপনি একজন আহ, আপনি তো একজন আজীবন মুক্তিযোদ্ধা। আপনি আপনি একজন গুরুজন আমাদের, আপনার হাত ধরে স্বাধীনতা এসছে। আপনি সরাসরি বঙ্গবন্ধুর সৈনিক। আপনার উপদেশ কি থাকবে আওয়ামী লীগের জন্য এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এবং এই ধন- শুনে? ধন্যবাদ। আমার উপদেশ আওয়ামী লীগের জন্য নয়। আমার উপদেশ হলো, আপনি যে নতুন প্রজন্মের কথা বললেন জি। তাদের উদ্দেশ্যে। কারণ আমরা কেন, সেলিম ভাই, আমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? আমাদের তো ভবিষ্যৎ ছিল, যুদ্ধে গেলে জীবন হারাতে হতে পারে, পঙ্গু হতে পারি, কিন্তু এবং লেখাপড়া ক্ষতি হতে পারে, এগুলো জেনেই তো আমরা বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে গিয়েছিলাম। কেন? দেশপ্রেমের জন্য। মাতৃভূমিকে মুক্ত করতে হবে, বঙ্গবন্ধু আমাদেরকে উজ্জীবিত করেছিল। সেইটা নতুন প্রজন্মের মধ্যে কেন নাই? অনেকেই বলেন যে আমরা তাদেরকে শেখাই নাই। আমি সেটাতে বিশ্বাস করি না, আমি সহমত না। মুক্তিযুদ্ধের ইতিহাসে 71-এ বাঙালিরা কি যে স্যাক্রিফাইস করেছে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 থেকে 4 লক্ষ মা বোন সম্মানহানি হয়েছে, 1 কোটি মানুষ ভারতে শরণার্থী শিবিরে মানবতার জীবনযাপন করেছে, 1 কোটি মানুষ দেশের অভ্যন্তরেই রিফিউজি ছিল, তারা নিজ বাড়িতে থাকতে পারেনি। তো এই যে স্যাক্রিফাইস, এইটা জানার বহু সুযোগ রয়েছে। বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে শুরু করে আমার মতো একজন ক্ষুদ্র মানুষই 24টা বই লিখেছি মুক্তিযুদ্ধের উপরে, ইংরেজি বাংলাতে মিলে। একটি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হয়েছে। আমি 3টি ডকুমেন্টারি তৈরি করেছি। তো এরকম আরো হাজার হাজার জানার সুযোগ রয়েছে, তারা কেন জানে না? এই দোষ আমাদেরকে দিবেন না। এটার দায়িত্ব হলো এই নতুন প্রজন্মের। এই দেশে জন্মগ্রহণ করেছেন আপনারা, এই দেশের লেখাপড়া করছেন জনগণের ট্যাক্স পেয়ারের পয়সায়। আপনাদের দায়িত্ব হলো দেশ জানা, দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়া। গত বছর জুলাই আগস্টে যে ঘটনা ঘটলো, আপনারা কেন মিসলেড হলেন? কেন ফলস নেগেটিভের আক্রান্ত হয়ে আপনারা কি বললেন, গণ অভ্যুত্থান করলেন, বিপ্লব করলেন? সেটা গণ অভ্যুত্থানও ছিল না, সেটা বিপ্লবও ছিল না, সেটা ছিল একটা গভীর ষড়যন্ত্র। কিসের জন্য? টাকার বিনিময়ে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, সে গত বছর বলেছে যে আমেরিকার একটা এজেন্সি ইউএসএইডের থেকে $29 মিলিয়ন শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ডাইরেক্টলি গিয়েছে। 21 মিলিয়ন গিয়েছে ভারতের মাধ্যমে। অর্থাৎ ইউএসএ একটা এজেন্সি থেকেই $50 মিলিয়ন গিয়েছে। কিসের জন্য? দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের পক্ষে এবং নির্বাচিত একটা সরকারকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসানো হবে? 71-এ পরাজিত শক্তির প্রতিনিধি জামাত, শিবির, তাদের প্রতিনিধি, একটা পাপেট, ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য ইউএসএর একটা এইডের থেকে, একটা এজেন্সি থেকেই $50 মিলিয়ন। এছাড়া আরো দুটো এজেন্সি, ইউএসএর এজেন্সি
কাজ করেছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। আমরা এখন জানি সেটাকে, একটা হলো IRI আর একটা হলো ডিপ স্টেট। এছাড়া তো আওয়াল ভাই উল্লেখ করলেন যে এছাড়া টার্কি, কাতার, পাকিস্তান এরা তো রয়েছে। তো রয়েছে। তার মানে এই নতুন প্রজন্ম ফলস নেগেটিভের ভিকটিম হয়ে টাকার জন্য যে সমস্ত ছাত্ররা তাদের খাবার পয়সা ছিল না, টিউশনি করে চলতো, যাদের জুতা কেনার পয়সা ছিল না, যারা স্যান্ডেল পরতো, তারা কোটি কোটি টাকার পকেটে নিয়ে এই তথাকথিত সন্ত্রাসী যে কর্মকাণ্ড, এটা বিপ্লবও না, এটা গণ অভ্যুত্থানও না, এটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উৎখাত করার জন্য একটা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড। এবং সেখানে এই সন্ত্রাসীদেরকে হায়ার করা হয়েছিল, টোকাইদেরকে হায়ার করা হয়েছিল। একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রায় 200-র মতো যে লোক মারা যায় আন্দোলনের মধ্যে, তারা কিন্তু কোনো ছাত্র বা কোনো নেতা ছিল না, সব ছিল টোকাই, এবং তাদের গুলি লেগেছিল মাথার পিছন থেকে। অর্থাৎ তাদেরকে ভাড়া করে আনা হয়েছিল টাকার বিনিময়ে, তারা স্লোগান দিচ্ছিল পিছন থেকে, কে বা কাহারা গুলি করে হত্যা করেছে এবং বলেছে সরকার হত্যা করেছে। 3000-এরও বেশি পুলিশকে হত্যা করেছে, বলা হচ্ছে সরকার এদেরকে জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য অর্ডার দিয়েছিল, সেনাবাহিনীর একটি অংশ বিট্রে করেছে। তো কাজেই যে ঘটনা ঘটেছিল, আপনারা কেন ফলস ন্যারেটিভের ভিকটিম হলেন? এখন অনেকেই বলছে যে না, আমরা ভুল বুঝেছিলাম। কিন্তু ভুল বুঝে থাকলে তার জন্য আপনাদের কার কি রোল এটা স্পষ্ট করে বলতে হবে। আমি এই উপলক্ষে আমাদের প্রবাসীদের পক্ষে উপলক্ষে দুই একটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা বিদেশে কারা আছি, প্রবাসীরা সবাই উচ্চ শিক্ষিত, বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের পয়সায় আমরা ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেছি। বাংলাদেশ শেখ মুজিব স্বাধীন করেছিল বলেই, আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল বলেই সমস্ত প্রবাসীরা বিদেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছেন। আপনারা কি করলেন? প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা দেশে গত বছরের সেই 2024-এর সময় আপনাদের মেজরিটি লোক সেই লাল বদর হয়ে গেলেন, তারা ইউনুসকে সমর্থন করলেন। এখনো একটি বিশিষ্ট গোষ্ঠী এখনো ইউনুসকে সমর্থন করে যাচ্ছে। ইউনুস সরকার এসে, এবং এই যে আপনারা প্রতারণার শিকার হয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন, আপনারা ইতিহাস জানার সুযোগ থাকা সত্ত্বেও জানলেন না। দেশটার কি হলো? শেখ হাসিনা দেশটাকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে রূপান্তরিত করেছিলেন। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি মেট্রো রেল প্রতিষ্ঠা করেছেন, চট্টগ্রামের টানেল প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের হাজার হাজার 4-ওয়ে লেন প্রতিষ্ঠা করেছেন, জিডিপি সেই 6-এর উপরে নিয়ে গিয়েছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাক্রম কার্যক্রম চলছিল। আজকে কি হচ্ছে? 2 বছরে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কোথাও কোনো শিক্ষা নাই। অর্থাৎ একটা জাতিকে মানে 50 বছর পিছিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রলীগের ছেলেমেয়েরা, যারা যে ছাত্রলীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, আমার এবং সেলিমবার সুযোগ হয়েছিল ছাত্রলীগের কর্মী হিসাবে সেই মুক্তি সংগ্রামের আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। সেই ছাত্রলীগের ছেলেদেরকে স্কুল, কলেজে ইভেন পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। তারা পরীক্ষা দিতে আসলেই, গত বছরের প্রথম দিকে এক ছাত্রলীগের এক মহিলা ছাত্র পরীক্ষা দিতে এসেছিল, তাকে হলের থেকে বের করে দিয়ে তাকে লাঞ্ছিত করে পুলিশের সোপর্দ করা হয়। তো এইভাবে যে সরকার, একটা সরকারকে কি বলে অপসারণ করে আপনারা সমর্থন করেছিলেন, লাল বদরের উদ্দেশ্যে বলছি, সেনাবাহিনীর একটি অংশের উদ্দেশ্যে বলছি, বামপন্থীদের উদ্দেশ্যে বলছি, বুদ্ধিজীবীর একটি উদ্দেশ্যে বলছি, যে একটি দেশ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছিল, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সব জায়গায়। সেই দেশটাকে এখন আপনারা কি করেছেন?
এখন দেশটাকে ইউনূস সরকার এবং এই তারেক সরকার এবং এবং সেনাবাহিনীর সমর্থনে একটা ফেইল্ড স্টেট হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেখানে দুর্নীতি বেড়েছে, মবক্রেসি চালু হয়েছে। মহিলাদের, বিশেষ করে শেখ হাসিনার সরকার বাংলাদেশে মহিলাদেরকে ক্ষমতায়ন করেছিলেন, মহিলাদের সুরক্ষা ছিল, মহিলারা বিভিন্ন প্রফেশনাল লাইফে তারা কাজ করতো, সেনাবাহিনী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায়। সেই মহিলাদের আছে কি অবস্থা? তারেক সরকারের 100 দিনে খুন বেড়েছে 600, আর ইউনূসের সংখ্যা তো হাজার হাজার, কয়েক হাজার। মাইনরিটিদের অত্যাচার হচ্ছে, মহিলারা রাস্তাঘাট তো দূরের কথা, নিজ গৃহে তারা সুরক্ষিত না, তাদেরকে রেপ করা হচ্ছে। তবে তো এই যে এই সমস্ত মিলে আজকে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, একটা ফেল স্টেট, একটা ব্যানানা রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে। কোনো আমাদের বাংলাদেশের সরকারের কোনো ক্ষমতা নাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা। যে সমস্ত চুক্তি হয়েছে সেগুলো আলোচনায় যাচ্ছি না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যারা এই 2024-এ লাল বোঝা সেজেছিল বাংলাদেশে, এবং যারা প্রবাসে, এবং প্রবাসে এখনো কিছু শিক্ষিত লোক, তারা বিভিন্ন ছদ্মবেশে বিভিন্নভাবে এই ইউনূস সরকার, বিএনপি সরকারকে সমর্থন করে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আজকে দেশের যে অবস্থা, এর জন্য আপনারা দায়ী। যে ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, দেশটা সামনের দিকে এগোচ্ছিল, সেটা কি ছিল? যে আমাদের 4টা মূলনীতির ভিতরে একটা ছিল গণতন্ত্র, আর একটা ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। আজকে মাইনরিটিদের কোনো সুরক্ষা নাই, বা অসাম্প্রদায়িক পরিবর্তে সাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা চালু করা হচ্ছে সরকারি উদ্যোগে। আর এছাড়া গণতন্ত্র তো নাই। আওয়ামী লীগের মতো একটি দল, যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামে, মুক্তির যুদ্ধের পক্ষে দেশটিকে নিয়ে গিয়ে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করলাম, সেই আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যে দল দেশটাকে প্রতিষ্ঠা করেছে, যে দলের সভাপতি বঙ্গবন্ধু জাতির জনক, যে দল উন্নয়ন করেছে, দেশটাকে উন্নয়নের রোল মডেল নিয়েছে, সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে ইউনূস করেছে, তারেক জিয়া করেছে। এবং এটা সাপোর্ট করেছে কারা? বিদেশি শক্তি, যারা মুখে বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মুখে বলতেছে যে আমাদের জিরো টলারেন্স টুয়ার্ডস রিলিজিয়াস ভায়োলেন্স, অথচ বাংলাদেশে এখন রিলিজিয়াস ভায়োলেন্ট একটি সরকার প্রতিষ্ঠিত, তাকে সমর্থন করছে। এবং যে বাংলাদেশে যে গণতন্ত্রকে হত্যা করেছে, একটা দলকে নিষিদ্ধ করে, এই গত ফেব্রুয়ারিতে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ মেজরিটি জনগণের সমর্থিত দল, আর ঐতিহাসিক রোল তো রয়েছে, সেটাকে বাদ দিয়ে এটা ইলেকশন করলে সেটা কি গণতন্ত্র হয়? কাজে ইউনূস সরকারকে না, আমি হয় না। বলতাম অগণতান্ত্রিক, অবৈধ সরকার। তারেক জিয়া হলো অগণতান্ত্রিক, অবৈধ সরকার। তো কাজেই বাংলাদেশের 71-এ পরাজিত শক্তি দেশ বিদেশে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের পথে এগিয়ে নিচ্ছে। দুঃখের বিষয়, বাংলাদেশের নতুন প্রজন্ম তারা এটাকে সমর্থন করতেছে, না জানার ভান করতেছে, অথবা সঠিক ইতিহাস তারা জানছে না। আর আমার সবচেয়ে দুঃখ এবং কি বলবো, আফসোস এবং রাগ, সেটা হলো প্রবাসের শিক্ষিত সমাজ, যারা বাংলাদেশের, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলাম, সেই সুযোগে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমেরিকায় এসেছেন, দেশটাকে ধ্বংস করা হচ্ছে, কেউ একটু উচ্চবাচ্য করে না। তারা বলে ইউনূসকে সুযোগ দেওয়া উচিত ছিল, তারা বলে কিছু বললেই, এখন যে দেশ ধ্বংস হচ্ছে বলে আওয়ামী লীগের অতীতের ইতিহাস নিয়ে আসতেছে। কিন্তু আওয়ামী লীগ 15 বা 20 বছরে বাংলাদেশের তাদের ভাষায় যে গণতন্ত্র বা অন্যান্য সমালোচনামূলক কাজ করেছে তাদের ভাষায়, সেই তুলনায় এই 2 বছরে প্রায় 100-150 গুণ বাংলাদেশে অপরাধ সুসংগঠিত করেছে এই 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 মুক্তিযুদ্ধ বিরোধী ইউনূস সরকার, তারেক জিয়া সরকার।
এবং দুঃখের বিষয় সাপোর্টেড, নবী ভাই একটু ছোট করতে হবে। আমি এখনই শেষ করছি, সাপোর্টেড বাই বিদেশি শক্তি, যারা মুখে বলে গণতন্ত্রে বিশ্বাস করে, মুখে বলে তারা কি বলে সন্ত্রাসের বিরুদ্ধে, অথচ তারা সেই কাজগুলাই করছে। আমি এখানে থামছি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ নবী ভাই, সময় দিয়েছেন আপনি। মানে আমরা শেষ করে দিব খুব দ্রুতই, কারণ আমাদের শোটা লম্বা হয়ে গেছে। আহ, শের ভাই, আমরা তো প্রেক্ষাপট জানি, গত সময়টাতে যা হয়েছে সব জানি, কিন্তু আমি জানি যে আপনারা যখন কথা বলেন আওয়ামী লীগের নেতা কর্মী এবং উচ্চ পদস্থ একদম নিচের লেভেলের নেতা কর্মী সবাই শোনে। এই মুহূর্তে একজন বিশিষ্ট জন হিসেবে আহ, আপনি আসলে আওয়ামী লীগ নিয়ে কি বলতে চান? আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের করণীয় কি, এবং আওয়ামী লীগের তরুণ নেতা কর্মীদের করণীয়টা কি, আচ্ছা, ধন্যবাদ লোপা। আমি এবং আমাদের করণীয় মুক্তিযুদ্ধের কি, পক্ষের তোমার শক্তির তুমি করণীয় কি? আগে যে প্রশ্ন করেছো তার উত্তর এবং এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি 5টা বুলেট পয়েন্ট বলবো, মাত্র 2.5 মিনিট থেকে 3 মিনিটও লাগবে না। ওকে, 5টা বুলেট পয়েন্ট হচ্ছে, আমি নবী ভাই খুব সুন্দর করে বলে ফেলেছেন, আমি ওটা রিপিট করব না। এই যখন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা 2008 সালে ইলেকশন করে 86% ভোটের 57% ভোট পেয়ে যখন নির্বাচিত হয়ে দেশকে নিলেন, তখন থেকে এই প্রেক্ষাপট থেকে একটু বলে নিই 5টা পয়েন্ট। প্রথম দিকে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার এদেশের মধ্যবিত্ত শ্রেণীর পাশাপাশি দারিদ্র শ্রেণীকে টার্গেট করে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। অথচ জুলাই আগস্টের 5ই আগস্টে যে বৈষম্য ছাত্র আন্দোলন হলো, তার সাথে যেসব রাজনৈতিক দল যোগ হলো, তাদের উদ্দেশ্য, তাদের মধ্যে কারা ছিল বেশিরভাগ, যদি স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় তাহলে আমি দেখতে পাচ্ছি বিগত 3 বছর মানে 2 বছর কত মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে এক শ্রেণীর লোক। এই শ্রেণী কারা? এই শ্রেণী হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই যে মধ্যবিত্ত শ্রেণীকে টার্গেট করে উন্নয়নমূলক কার্যক্রম করেছিল শেখ হাসিনা, তাকে সরানোর জন্যই এই জুলাই আগস্টকে সম্মুখ সারিতে চলে আসে এই মধ্যবিত্ত শ্রেণী লোক। হ্যাঁ, আজকে দেশের মধ্যে অনেক ভাতা বন্ধ হয়ে গেছে, যেমন আহ রেশন বন্ধ হয়ে গেছে, তারপরে সামাজিক ভাতা অনেক বন্ধ হয়েছে, টিকা বন্ধ হয়ে গেছে, নিরাপত্তাহীনতা বেড়েছে। তো এইগুলা যে হয়েছে, এইটার তো জন্য দায়ী আমাদের জনগণ। আওয়ামী লীগকে বলবো পরবর্তীতে আছে, শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগ সরকার বাংলাদেশের এই সেকুলার রাজনীতি বিশ্বাসে করত, অথচ এ দেশের মিডিয়া কর্মীদের সেটা ভালো লাগেনি। এখানে সিনেমা বন্ধ হয়, অভিনয় বন্ধ হয়, লাথি উষ্টা খায় অভিনেত্রীরা। আমার মতে তা দেখতে ভালোই লাগে মনে হয়, কিন্তু আসলে কিন্তু ভালো লাগে না। এটা যারা যে লাল বদলের কথা নবী ভাই বললেন, এরা যেভাবে দেশের মধ্যবিত্ত পরিবারেরই সব, বিদেশেও এবং দেশেও। আমার কথা হচ্ছে, আওয়াল ভাই এবং নবী ভাই দুজনেই বললেন বিদেশি টাকা ফানেল হয়েছে। এই ফানেলের টাকা সেই 21শে মার্চ 1971 সাল থেকে হয়েছিল। তখন বঙ্গবন্ধুকে, তখন সিআইএর এজেন্ট জোসেফ ফারল্যান্ড এই বঙ্গবন্ধুতে কিনতে চেয়েছিলেন, পারে নাই। সেন্ট মার্টিন দ্বীপের প্রস্তাব দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুকে পারে নাই। তার পরবর্তীতে মুস্তাককে তারা কিনেছে। যাই হোক, সবসময় কেউ না কেউ আছে। আমাদের দেশের লোকের প্রতি একটা আহ্বান থাকতেছে, তারা নিজের চরিত্র বা তাদের মানবিকতা যদি বদল না করে, তাহলে আওয়ামী লীগ একা কি করবে? এর পরবর্তীতে আমি একটা কথা বলি, আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের নারী, তুমি একজন নারী এবং আরো নারীরা যারা এখন শুনছে তাদের প্রতি আমি একটু বলছি, জন্য কি না করেছেন সবাই জানে। উনি নারীদেরকে ফোর ফ্রন্টে নিয়ে এসছেন এবং নারীদেরকে উনি এম্পাওয়ারমেন্ট করেছেন, নারীদেরকে উনি সংসদে নিয়ে এসছেন। নারী হচ্ছেন স্পিকার, ওকে, নারী বিরোধী দলের নেত্রী ছিল। তো আশ্রয়নের যে বাড়িঘর পর্যন্ত নারীদের নামে লিখে দিয়েছিলেন উনি, কোটা বা ভাতা বাদিয়ে দিলাম। সেই নারী শেষ পর্যন্ত কি হলো, বঙ্গভবনে কি তার আসবাবপত্র আরম্ভ করে তার জামা কাপড় সুদ্ধা যে প্রদর্শন করেছে, সেটা লজ্জাজনক কথা, সে আমি আর মুখেও আনতে চাই না। সেই নারীরাই যদি এইভাবে করে থাকে, সেটা মধ্যবিত্ত পরিবারের নারীরা, তাদের মানসিকতা কেন চেঞ্জ হলো? এই প্রশ্নটা তোমরা করেছে আমাকে প্রথমেই মাঝখানে গতবারের প্রসঙ্গে। তো আমার প্রশ্ন একটাই,
যে এরা কেন পরিবর্তন হলো, এদের মানসিকতা কেন কিসের জন্য পরিবর্তন হলো। এটা তো উনি তো নারীদের প্রতি কাজ করে গেছেন। এখানে দেখার বিষয়, এদেশের দেশের দেশের যে নারীরা ধানমন্ডির, এমনকি ধানমন্ডির 32 নম্বরে ভাঙতেও এই নারীরাই অগ্রভাগে ছিল। কেন ছিল নারীরা? এটা তো মধ্যবিত্ত নারীরা বেশিরভাগ ছিল। এদের এদের আক্ষেপটা কোথায়? এদের আক্ষেপ আওয়ামী লীগের প্রতি, কারণ তাদের বাপ দাদারা একটা অংশ কখনোই চায়নি পাকিস্তানকে ভেঙে আর একটা দেশ হোক, বাংলাদেশের নিজস্ব স্বায়ত্ত শাসিত করুক, যেটা 6 দফার থেকে 1 দফা করে আমরা বাংলাদেশ করেছিলাম। সেই জন্য এই মধ্যবিত্ত নারীরা এসেছিল। এটা নারীদের প্রসঙ্গে গেল। এদেশের নারীরা এত যতদিন না পর্যন্ত সত্যিকার ভাবে তাদের আহ, ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্যতে বলিয়ান হবে, ততদিন পর্যন্ত এই নারীরা দেখা যাবে আফগানদের মতনই হয়ে যাবে। আমার এটা এটা শুনতে খারাপ লাগে, কিন্তু আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি। একটা দেশকে আধুনিক, সভ্য এবং উন্নত করতে প্রয়োজন সে দেশের মানুষের সামগ্রিক একাত্মতা। এই যে মানুষের সামগ্রিক একাত্মতার কথা বলছি আমি এখানে, এই সামরিক একাত্মতার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আজকে 2টে ভাগে বিভক্ত হয়েছে। মৌলবাদীরা আমাদের নিচে স্তরে লুকিয়েছিল। কেন লুকিয়েছিল? কারণ তারা কখনোই মেনে নেয়নি যে একটা ধর্মনিরপেক্ষ দেশ হতে পারে। তারা অসাম্প্রদায়িক, মানে মৌলবাদী বা মুসলমানবাদী অন্য কেউ মানুষ না, এইটাই তারা মনে করে। এই যে মানসিকতা, আমাদের বিদেশি যতই চাপ থাকুক, এই আমাদের নিজস্ব মানসিকতা যদি বদল না হতে পারে, এই মধ্যবিত্ত পরিবার বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের যদি মানসিকতা বদল না হতে পারে, তারা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে? আওয়ামী লীগ একা সবকিছু, প্রতিবারই গ্রেনেডের মুখে যাবে, প্রতিবারই গুলির মুখে যাবে। এবং যেখানে মৌলবাদীর লোকজন চায় না দেশে নারী শিক্ষা হোক, থাকুক, মিডিয়া, নাটক, সিনেমা থাকুক, সেখানে মিডিয়ার কাজ করা লোকজন কোনোই বা মৌলবাদীর কোলে বসে থাকে। হয় তারা মৌলবাদীর ছাড়ুক, না হয় তারা মৌলবাদীর দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। এইটাই তাদের উদ্দেশ্য। তো এইটা যদি তার ক্ষতিগ্রস্ত হয়, যদি বুঝে, তারপর তারা মৌলবাদীরা ছাড়ে না। সবাই চেয়েছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনার দরকার নাই। এটাই সবাই সবাই বলতে আমি বলতেছি, যেভাবে আমরা 5ই আগস্টে দেখলাম বা জুলাই আগস্টে যে ঘটনাগুলো দেখলাম, এখানে এমনকি আওয়ামী লীগের ছেলেমেয়েরা, আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা পর্যন্ত এখানে গেছে। কারণটা কি? বা আমি যেটা প্রতিটি টক শোতেই বলি, যে এডুকেশন স্টার্টস এট হোম। আমি একজন নিজে শিক্ষাবিদ হয়ে এটাই বলি সবসময়। আমরা 3জনও এখানে শিক্ষাবিদ। তো এখানে এডুকেশন স্টার্টস এট হোম। তো যদি বাসায় এই শিক্ষাটা না দেওয়া হয়, তাহলে তারা যাবে। সেজন্যই তারা গেছে। আমাদের বড় নেতা, নাম বললাম না এখানে, তার ছেলে মেয়ে এই 5ই আগস্টের ইয়েতে ঘটনাতে দেখা গেছে। এবং তারা তারা পরবর্তী তাদের ভুল বুঝেছে। ভুলটা প্রথমত তারা গেল কেন, ভুল বুঝলো কেন? আওয়ামী লীগ এমন কি ক্ষতি করেছে, শেখ হাসিনা এমন কি ক্ষতি করেছে যে তাদেরকে যেতে হলো? সবাই সবাই চেয়েছিল আওয়ামী লীগ দিতে। আরেকটা কথা বলি এখানে, শুনেন, খুব ভালো মন দিয়ে শুনেন। 2001 সালে ক্ষমতা হারানোর আওয়ামী লীগ 2008 সালে কাস্ট হয় 86.29% ভোট। তার মধ্যে 17% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। কেন? কারণ 2001 থেকে 2006 সালে মানুষ অনেক শান্তিতে ছিল। আমি এখানে কটাক্ষ করে বলছি শান্তিতে ছিল, আসলেই শান্তিতে ছিল, যার জন্য 60% লোক ভোট দিল আওয়ামী লীগকে। এখনো শান্তিতে আছে তারা। এখন বর্তমানে চারিদিকে কেবল খাল কাটার দেখছেন, বা পিলার থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। সেই যে কি ব্যাপার, শেখ হাসিনাকে ডাউন করতে হবে। এখন কুমির আসা দেখবেন না তো? নিশ্চয়ই কুমির আসা দেখবেন। এইটাই জনগণ নিশ্চয়ই চাচ্ছে। তাহলে এত অবৈধ হলো হবে কেন? শের ভাই একটু আপনি ছোট আমি আমি করতে হবে আমার। আমি আমি ছোট করে দিচ্ছি। আমি লাস্ট পয়েন্ট, এটা আমার ওই 5টা পয়েন্ট, বুলেট পয়েন্টের। আমি আওয়ামী লীগের ধ্বংস চাইছি না। আমি আওয়ামী লীগ, আমার কথা শোনাতে মনে করবে না আমি আওয়ামী লীগের ধ্বংস চাচ্ছি না। আওয়ামী লীগ এসে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে, আওয়ামী লীগ এসে মৌলিক অধিকার নিশ্চিত করবে। তা তো সবসময় হতে পারে না, কারণ আওয়ামী লীগের উপরে আপনারা ভরসা করে আছেন। কিন্তু আওয়ামী লীগকে আসতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের এই যে আজকে যে প্রজন্ম আছে, আজকে যে সব মধ্যবিত্ত মা বাবা আছে, আপনাদের সহযোগিতা দরকার। তাহলেই আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ আসার জন্য প্রস্তুত আছে, যেটা লাল ভাই অলরেডি বলেছেন। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগদের বারে বারে এত ঠেকেনি যে সবসময় গুলির মুখে এবং গ্রেনেড মুখে দিয়ে তারা
নিজেকে বাঁচিয়ে রেখে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জন্য যে কাজ করেছে আওয়ামী লীগ গত 17 বছরে এবং আরো 4 বছর আগে 21 বছরে যে আওয়ামী লীগ কাজ করেছে, 75 সালের কথা বাদই দিলাম, সেই আওয়ামী লীগ আপনাদের জন্য কি করেছে আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করেন। তাহলে আপনাদের যে ছেলেমেয়েরা আজকে এগিয়ে যাচ্ছে তাদেরকে শিক্ষা দেন যে আমাদের জন্য আওয়ামী লীগ কি করেছে এবং কি করে নাই, কোথায় নিয়ে এসছে। এবং নারীদের প্রতি বলবো আপনারাও জিজ্ঞেস করেন আপনাদের কাছে কোথায় যাবে। তো যে প্রশ্নটা আমাকে করা হলো যে চিন্তা ধারণা কেন চেঞ্জ হলো এবং আওয়ামী লীগের নিচে এরা লুকিয়ে ছিল, কারণ এই যে 1% থেকে 1.5% বা ম্যাক্সিমাম 2% বলবো স্বাধীনতা চায়নি, তারাই ফেলে ফুপে হয়েছে। আমরা হয়তো বুঝতে পারিনি, এটা আমাদের ভুল। এবং এই জন্যই আমি বলবো আজকে যেটা নবী ভাই বলেছেন, আওয়াল ভাই বলেছেন এবং তুমিও বললে যে বই পড়তে হবে, বই পড়ার কোনো নাই। নবী ভাইয়ের প্রচুর বই আছে, আমারও বই আছে। আমার একটা বই দেখা যাচ্ছে স্পিচেস অফ বঙ্গবন্ধু, এটা এটিএন বাংলা মিউজিকে পাওয়া যাবে টরন্টোতে, এবং এটা পাওয়া যায় অ্যামাজনে পাওয়ার ব্যবস্থা করতেছি। আজকালকার ছেলেমেয়েরা যারা বিদেশে আছে, প্রবাসে আছে, তাদের এটা বইটা পড়া উচিত। বঙ্গবন্ধু প্রতিটি স্পিচের মধ্যে আছে বাংলাদেশে কিভাবে গড়ে তুলতে হবে, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদী এর ইয়েতে কিভাবে গড়ে তুলবে সেটা বলা আছে। তো আমি এটাই বলবো আজকের আওয়ামী লীগের জন্মবার্ষিকীতে, আওয়ামী লীগ আওয়ামী লীগের, হ্যাঁ আওয়ামী লীগের আমি প্রথমে বলবো ঠেকা নাই, আসলে কিন্তু আওয়ামী লীগের ঠেকা আছে দেশকে স্বাধীন করে। দেশের জনগণকে আওয়ামী লীগ ভালোবাসে, আমি আওয়ামী লীগ করি এবং আওয়ামী লীগের হয়েই বলবো আওয়ামী লীগকে আমরা দেশের জনগণকে ভালোবাসি, যার জন্য বিদেশে বসে এখন পর্যন্ত আমরা বলতেই আছি। আমার যদি বয়স থাকতো সে 71 সালের মতন, তাহলে আমি ছুটে যেতাম নেতৃত্ব দিতে, যে আওয়ামী লীগকে জনগণের জন্য কাজ করবে। আমরা জনগণকে ভালোবাসি, আমরা কোনো একটা বিদেশি রাষ্ট্রে যেটা বলবে সেটাই আমরা মানবো না। কারণ টাকা টাকা মানুষকে অনেক ভুল প্রশ্নে নিতে পারে, কিন্তু আপনার মানবিক মূল্যবোধটাকে আপনারা করুন, উৎপত্তি করুন, আপনার মানবিক মূল্যবোধটাকে জাগিয়ে তুলুন, যাতে আপনার ছেলে মেয়েদের মানবিক মূল্য। আপনার ইতিহাস আপনারা জানেন অনেকেই, আবার ইতিহাস আপনারা ঠিক মতন পড়েন না, যাতে আপনারা ছেলে মেয়েদের পড়তে শিখান, বুঝতে শিখান ইতিহাস কিভাবে হবে। আমরা এখানে বলছি, আমরা ইতিহাস বলেছি বহুবার, বহু জায়গাতে ইতিহাস বলছি, ইতিহাসের কথা সবাই বলছে, কিন্তু অনেকে আজকে বললাম ইতিহাস শুনে কি হবে, কিন্তু সত্য কথা বলতে গেলে ইতিহাস জানতে হবে। ইতিহাসের উপরে নির্মাণই করে বর্তমান, এই বর্তমানটা আসতেছে পাস্টের উপরে, প্রেজেন্ট আসে না কখনোই, ফিউচার আসতে হবে এই বর্তমানের উপর বেস করে। তো সুতরাং এই যে এই যে বক্তব্য আমরা এখানে দিচ্ছি তিনজন আজকে, এই আমাদের বক্তব্যের মধ্যে একাত্মতা ঘোষণা হচ্ছে যে জনগণকে জাগতে হবে। বিদেশি ষড়যন্ত্র সবসময় থাকবে যে একটা দেশকে মানে আনস্টেবল করতে এবং আনস্টেবল করতে। যদি আজকের এই যে নতুন সরকার, যে অবৈধ সরকার তারেক জিয়ার, এই সরকারের যদি সত্যিকার ভাবে তারা জনগণের সরকার হতে চায়, তাহলে আবার আরেকটা নির্বাচন দেখ, তারপর দেখুক আওয়ামী লীগ সরকার করতে পারে বা আওয়ামী লীগ অপোজিশন হতে পারে, তাহলে বুঝবো যে এটা সত্যিকারের জনগণের সরকার হবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ শের ভাই, আমরা একদমই শেষের দিকে এসেছি। আওয়াল ভাই আপনি শেষ কথা বলুন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ দুপা, অনেক কথা হয়েছে, আসলে আমি সংক্ষেপে বলবো। আমি শুধু এটুকু বলতে চাই যে আওয়ামী লীগের জন্মর পর থেকে জনগণের জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে, জনগণের অনুভূতি নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, মানুষের ঐক্যকে নিয়ে, মানুষকে সাথে নিয়ে। এবং এইটুকু আসতে কেন বঙ্গবন্ধুকে আমরা বলি অনন্য, এটি আমি এক কথাই বলবো। 1952 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভারসাম্য বিদায় নিয়েছেন। 1957 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী পার্টি ছেড়ে দেওয়া ন্যাপ গঠন করলেন আওয়ামী লীগকে দুর্বল করার জন্য। 1966 সালে 6 দফা দেওয়ার পরে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য সরকার এবং তখনকার বিরোধী দলগুলা যেভাবে অপপ্রচারী ভাবে চলছে, যে শেখ মুজিবকে মাইনাস করে আওয়ামী লীগকে বিকল্প আওয়ামী লীগ করার জন্য 66 সালে 67 আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। কারণ একটি মানুষের জন্য, সেটা হলো শেখ মুজিব। সেই 3 বছরের মাথায় সাধারণ সম্পাদক, 7 বছরের মাথায় প্রতিষ্ঠাতা সভাপতি নাই, সেই সংগঠনের মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সংগঠন গোছাইছে। মার্শাল অবসানের পর থেকে উনি সংগঠন নিজেকে গুছায় আওয়ামী লীগের জনগণের দুয়ারে নিয়ে গেছেন। উনাকে বাদ দিয়ে করতে চেয়েছে, কিন্তু সাকসেস হয়নি। একটাই কারণ, উনি ছিলেন আপোষহীন, জনগণের পক্ষে ছিলেন।
সেই জনগণের শক্তি নিয়ে উনি দেশ স্বাধীন করছেন। উনার মৃত্যুর পর, উনাকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর কন্যা 1981 সালে এসে অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে উনি কিন্তু ওনাকে মাইনাস করার জন্য 2007 সাল থেকে কিন্তু একই প্রচেষ্টা চলছে, যে কেন, যে ওনাকে মাইনাস করতে পারলে আওয়ামী লীগকে কেনা যাবে, আওয়ামী লীগকে কেনা যাবে। জিয়া রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জিয়া রহমান স্বয়ং প্রস্তাব দিয়েছিলেন জোহরা তাজউদ্দিনের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য, কারণ আওয়ামী লীগকে কেনার জন্য, আওয়ামী লীগ গণতন্ত্রের কাছে বিক্রি করার জন্য দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে সেখানে জনগণ প্রতিহত করছে। তৃণমূল হল আওয়ামী লীগের শক্তি। সেখানে আজকে পর্যন্ত এই সরকার ক্ষমতা যাওয়ার পরে তারা 2 বছর যাবৎ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করার জন্য। তারা জানে যে বঙ্গবন্ধু কন্যা যদি শেখ হাসিনাকে মাইনাস করা যায় তাহলে হয়তো আওয়ামী লীগকে ঘুরানো যাবে, তাদের কত করা যাবে। এখন তাদের বঙ্গবন্ধু চলে গেছে, এখন শেখ হাসিনাই তাদের একমাত্র চিন্তা। এই নেত্রী যতদিন থাকে, এই শেখের বেটি যতদিন থাকে, ততদিন কিন্তু দেশপ্রেম সার্বভৌমত্ব এগুলাতে হস্তক্ষেপ করা যায় না। সুতরাং এই নেত্রীকে, শেখের বেটি কিন্তু টার্গেট, যার জন্য নেতৃত্বকে সরানোর জন্য কত চেষ্টা করতেছে। এবং এই ব্যাপারে একটি প্রশ্নে, এটা দিয়ে শেষ করব, একটি প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কি বলেছেন সেটা দিয়ে আমার 1 মিনিট। উনি বলেছেন গত 9 জুন, আজ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, গণতন্ত্র আক্রান্ত, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে, আমার নেতা কর্মীরা কারাগারে, আমার অনেকে গড় ছাড়া, সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন, নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, রাষ্ট্রকে 1971-এর পর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন একটা সময়ে আমি কিভাবে বলি আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা সংযোজন করেন, আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। পরিশেষে উনি বললেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনযাপন ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের মানবাধিকার এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরে আমি অবসরে নেব। এই হলো বঙ্গবন্ধুর কন্যা ঘোষণা। সুতরাং আওয়ামী লীগ, জনগণ আজকে প্রস্তুত, বঙ্গবন্ধু কন্যার নির্দেশের অপেক্ষা আছে। যে কোনো সময় আওয়ামী লীগের নেতৃত্বে জনবিস্ফোরণ হবে, কারণ আওয়ামী লীগ জনগণ ভুল বুঝতে পারছে যে আওয়ামী লীগ সঠিক, বঙ্গবন্ধু কন্যা সঠিক, তার নেতৃত্বে জনবিস্ফোরণ, সেটার অপেক্ষা জনগণ আছে। এবং তখনই একটি নতুন নেতৃত্ব নির্বাচন করে এই জনগণকে সঠিক পথ দেখিয়ে বঙ্গবন্ধু কন্যা তার বিদায় নিবে। এইটি হোক আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রত্যাশা, আমাদের শপথ। আওয়ামী লীগ তার সঠিক পথ ফিরে পাবে, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ নবী ভাই, শের ভাই এবং আওয়াল ভাই। আমাকে সময় দিয়েছেন দৃষ্টিকোণ 71-কে। অনেক লম্বা একটা সময় নিয়ে আমরা কথা বললাম। আমি আসলে ধরেই নিয়েছিলাম এই শোটা লম্বা হবে, কারণ আওয়ামী লীগকে এই 2 ঘন্টা 1.5 ঘন্টায় বলা সম্ভব না। যতটা পেরেছেন আপনারা বলেছেন। আমি আমার দর্শকদের একটা কথা বলবো, যারা ধৈর্য ধরে আমাদের পুরো শোটা শুনবেন, যারা শুনবেন এই শোটা তাদের জন্যই করেছি আমরা। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি যেটা বুঝলাম বা আমি যেটা জেনেও বড় হয়েছি, বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন একজন নেতা। তিনি বাঙালি জাতির একটা শোষক গোষ্ঠীর কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চেয়েছিলেন এবং পেরেছিলেন। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের নেতৃত্ব তিনি দিয়েছিলেন এবং এই সংগ্রাম তিনি বহু বছর ধরে করে গেছেন। তার সময়ের মানে তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় তিনি জেলখানায় কাটিয়েছেন। তিনি একজন আপোষহীন নেতা ছিলেন, বাংলাদেশের জনগণের নেতা ছিলেন, সেটা প্রমাণিত। তারপরে আসি আমরা শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে গত 16 বছরের যে শাসনকাল, সেই সময়টাকে নানাভাবে আমরা বিশ্লেষণ করি, কিন্তু এই গত 2 বছরে আমরা শেখ হাসিনাকে আসলে আবিষ্কার করি। শেখ হাসিনাও কিন্তু একজন আপোষহীন নেতা। বঙ্গবন্ধু দিয়েছিলেন রাষ্ট্র, শেখ হাসিনা আমাদের সার্বভৌমত্বটাকে, আমাদের বাংলাদেশকে সিকিউর রেখেছেন পরাশক্তির হাত থেকে।
আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা যেন ব্যানানা রিপাবলিক না হয়ে যায়, সেটা উনি সিকিউর করেছিলেন। যেটা বঙ্গবন্ধু ৭১ করে থেকে চেষ্টা করেছিলেন, সেটা শেখ হাসিনা আসলে গত সময়গুলোতে তার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো কোনো প্রলোভনেই তিনি বাংলাদেশেরকে উনি বাংলাদেশের সার্বভৌমত্ব আগে, বাংলাদেশের জনগণের মুক্তি আগে, বাংলাদেশের প্রবৃত্তি আগে, বাংলাদেশের মানুষ আগে, তারপরে সবকিছু। সেই জন্য উনি এইরকম একটা বৈরী পরিস্থিতির মধ্যে উনি উনি আমরা দেখেছি ওনাকে, আমরা কি করে ওনাকে আমরা একটা অন্য দেশে পাঠিয়ে দিলাম বা বাধ্য হলেন যেতে, হয়তো এক সময় আমরা জানতে পারবো। তো বঙ্গবন্ধুকে আমরা জানি, ঠিক তেমনি ভাবে কিন্তু আমরা শেখ হাসিনাকে গত ২ বছর বাংলাদেশের মানুষ আবার উপলব্ধি করছে, জানছে, চিনছে। হয়তো উনার যখন ওই যে বলে না যে সময় থাকতে মূল্য বুঝি না, এরকমও। তো আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরুক, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আবারও বাংলাদেশের মানুষ মুক্তি পাক, আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করি, আমাদের দেশটা যেন বিদেশি শক্তির দ্বারা পরিচালিত না হয়। এবং আমি অনুরোধ করব, আজকের এই আর ২ দিন পরে ৭৭তম জন্মবার্ষিকী, শুভ জন্মদিন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মী যারাই আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং শেখ হাসিনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং আমি জানি যে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আবারও আমাদের জাগরণ হবে, আমরা মুক্তি লাভ করব এবং বাংলাদেশ স্বমহিমায় এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।